রুবেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিশাল ওয়ার্ক ইন ক্লোজেট। উফ, কোনটা পরবো আমি কিছুই তো বুঝতে পারছি না। অ্যানিকা, এই কালো স্যুটটা নাকি নেভি ব্লু? আমার তো দুটোকেই একরকম লাগছে। মনে হচ্ছে দুটোই আমার দিকে তাকিয়ে আছে আর বলছে বিলিয়নিয়ার হয়ে গেছিস, কিন্তু একটা স্যুট এখনো ঠিকমতো পছন্দ করতে পারিস না। আরে বাবা, স্যুটগুলো মোটেও হাসছে না, সমস্যাটা তোমার মাথায়। আর সত্যি বলতে দেশের টপ বিলিয়নিয়ার হয়ে সামান্য একটা স্যুট পছন্দ করতে না পারাটা একটু লজ্জার বিষয় কিন্তু। লজ্জা? হ্যাঁ, মোটেও লজ্জার বিষয় না। এটা হলো স্ট্র্যাটেজিক কনফিউশন। আমি কোন রঙের স্যুট পরবো সেটার উপর দেশের অর্থনীতির অনেক কিছু নির্ভর করছে। তুমি জানো, আমি যদি ভুল স্যুট পরে ফেলি, কালকেই শেয়ার মার্কেট ধসে পড়বে। ও তাই নাকি? তাহলে তো বলতেই হয়, বাংলাদেশের অর্থনীতি খুব বিপজ্জনক একটা হোয়াইট ডোপের উপর ঝুলছে। শোনো, এত নাটক না করে কালোটা পরে নাও, ক্লাসিক। তোমাকে এটাতে শার্প দেখাবে। ক্লাসিক, এই একটা শব্দগুলোই আমার কেমন যেন বুড়ো বুড়ো ফিল হয়। মনে হয় এখনই আমার হাতে একটা লাঠি আর চশমা ধরিয়ে দেবে। আচ্ছা, এই টাইটা কেমন হবে? দেখো, হলুদ রঙের উপর ছোট ছোট হাঁসের ছবি। এটা পরলে আমাকে অনেক বেশি অমায়িক আর ডাউন টু আর্থ মনে হবে না? সবাই ভাববে, বাহ, এত বড় লোক কিন্তু মনে কোনো অহংকার নেই। রুবেল, আল্লাহর দোহাই লাগে, ওই হাঁস মার্কাটাই এক্ষুনি রেখে দাও। পার্টিতে তোমাকে কেউ অসাময়িক ভাববে না, সবাই ভাববে তোমার রুচি খুব খারাপ। প্লিজ, কালো স্যুট, সাদা শার্ট আর ওই মেরুন টাইটা পরো। ফাইনাল, কোনো কথা হবে না। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু আমার মন বলছে ওই হাঁসের টাইটা পরলেই আমি আজকের পার্টির মধ্যমণি হয়ে যেতাম। তুমি স্যুট না পরেও যদি যাও, তবুও তুমি পার্টির মধ্যমণি হবে। এখন তাড়াতাড়ি রেডি হও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কি এই পার্টিতে যেতেই হবে? আমার একদম ভালো লাগছে না। ওই লুক দেখানো হাসি, মিথ্যে প্রশংসা, সব অসহ্য লাগে। তার চেয়ে চলো না আমরা লং ড্রাইভে যাই, অথবা কোনো রং দোকানে বসে চা খাই। আমি জানি তোমার এসব ভালো লাগে না, কিন্তু আজকের পার্টিটা আমাদের নতুন প্রজেক্টের জন্য খুব দরকারি। অনেক বড় বড় ইনভেস্টর আসবে, মির্জা সাহেব নিজে ইনভাইট করেছেন। মির্জা সাহেবকে তো আমার একদমই সুবিধার লোক মনে হয় না। লোকটার হাসির মধ্যে কেমন যেন একটা হিসাব নিকাশ লুকিয়ে থাকে। আর বাকিরা যারা আসবে তারা তো তাকে কিছু বললাম না, না হলে গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তুমি কি অন্য কোনো কারণে যেতে চাইছো না রুবে? অন্য কারণ? কিসের অন্য কারণ? না তো। তুমি আমার কাছে লুকাতে পারবে না, আমি জানি ওই পার্টিতে নাইলা নামের মেয়েটাও আসবে। তুমি কি ওর মুখোমুখি হতে অস্বস্তি বোধ করছো? অস্বস্তি? না, অস্বস্তির স্টেজ আমি অনেক আগেই পার করে এসেছি অ্যানিকা। এখন যা আছে তা হয়তো একটা অদ্ভুত অনুভূতি, একটা পুরনো চ্যাপ্টার যেটা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। সেটা হঠাৎ করে চোখের সামনে আবার খুলতে চলেছে। ব্যাপারটা ঠিক স্বস্তির না। শোনো, তুমি এখন আর 5 বছর আগে সেই রুবেল নাও। তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছো যেখানে পৌঁছানোর স্বপ্ন হয়তো সে কোনোদিন দেখেনি। তোমার ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, বরং আজ ভয় পাওয়ার দিনটা অন্য কারো। আমি ভয় পাই না আনিকা, সত্যি বলতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি এটা ভাবি যে মানুষ কতটা সহজে বদলে যায়। এক সময় যে সম্পর্কটা জীবনের সব কিছু ছিল, আজ সেটা একটা অস্বস্তিকর স্মৃতি ছাড়া আর কিছুই না। সব পুরনো স্মৃতি অস্বস্তিকর হয় না। কিছু স্মৃতি আমাদের শক্তি দেয়, আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা পথ পার করে এসেছি। আর সবচেয়ে বড় কথা, এখন তোমার পাশে আমি আছি। তোমাকে একা কোনো কিছুর মুখোমুখি হতে হবে না। এই একটা কথাই আমার জন্য যথেষ্ট। তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। পৃথিবীর কোনো পার্টি, কোনো পুরনো স্মৃতি, কোনো কিছুই আমাকে ছুঁতে পারবে না। একদম। এখন চলো তো হিরো, তোমার জন্য কত মানুষ অপেক্ষা করে আছে। ঠিক আছে ম্যাডাম, আপনার হিরো রেডি, কিন্তু তার আগে একটা কথা। কি কথা? ওয়াও আনিকা, তুমি কি জানো তোমাকে কি অসম্ভব সুন্দর লাগছে? আমার মনে হচ্ছে যদি
পার্টিতে না গিয়ে সারা রাত শুধু তোমার দিকে তাকিয়ে তাকিয়ে, তাহলেও আমার চলবে। হয়েছে, আর মশকারা মারতে হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। এটা মশকরা না, এটা সত্যি। আমার মনে হচ্ছে আজকের পার্টিতে সবার চোখ তোমার উপরই থাকবে, আর আমি খুব ভাব নিয়ে সবার দিকে তাকিয়ে বলবো, এক্সকিউজ মি, উনি আমার সাথে এসেছেন। আচ্ছা আচ্ছা, হয়েছে, চলো এখন। চলো দেখা যাক পুরনো গল্পের শেষ পাতায় নতুন করে কি লেখা আছে। লেটস গো। লেটস গো। ঢাকার 5 স্টার হোটেল রেডিসন ব্লু স্কাই হাই রুফটপ। রাতের আকাশকে সাক্ষী রেখে চলেছে এক চোখ ধাঁধানো জমকালো পার্টি। মৃদু ইংরেজি পপ মিউজিক, শত শত মানুষের কোলাহলে চারপাশ মুখরিত। দেশের সব নামকরা শিল্পপতি, রাজনীতিবিদ, মডেল আর নবধনীরা যেন আজ রাতের আকাশে তারার মতো জ্বলজ্বল করছে। এই তারকাদের ভিড়ের ঠিক মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছে গল্পের অহংকারী নায়িকা, নাম তার নাইলা। তার পরনে বিখ্যাত ডিজাইনের করা একটি গাউন, গলায় হীরার নেকলেসটা যেন ঠিকরে আলো ছড়াচ্ছে। তার পাশে বসে আছে তার নতুন বয়ফ্রেন্ড, দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল ব্যবসায়ী আরমান চৌধুরী। নাইলার বান্ধবী রিয়া বলল, মাশাল্লাহ নাইলা, তোকে আজকে একদম প্রিন্সেসের মতো লাগছে। আর এই নেকলেসটা, এটা কি নতুন? আরে হ্যাঁ, আরমান তো এমন। পরশু দিনই কথায় কথায় বলেছিলাম আমার লাল গাউনটার সাথে মানানসই কিচ্ছু নেই। কালকে সকালেই দেখি এটা আমার ড্রেসিং টেবিলে রাখা। ও আমাকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসে, তাই না বেবি? আরমান নাইলার কোমরে হাত রেখে তাকে আরও কাছে টেনে নিয়ে বলল, ওর জন্য তো সব কিছুই করা যায়, শি ডিজার্ভ দ্য বেস্ট। আর তাছাড়া আমার প্রিন্সেসের গলায় তো পৃথিবীর সেরা জিনিসটাই মানায়। নাইলার আরেক বান্ধবী সাদিয়া বলে, তোদের লাইফটাই লাইফ ইয়ার, আমাদের তো ধুর। আর বলিস না, আমার হাজবেন্ডকে তো 1 মাস ধরে বলছি একটা নতুন গাড়ির কথা, কানেই তোলে না। আর তোর তো আরমান ভাইয়া কিছু না বলতেই। পুরুষদের একটু কন্ট্রোল করতেই জানতে হয় সাদিয়া। আরমান তো কালকেই বলছিল, নারা প্যারিসের শপিং তো অনেক হলো, এবার চলো মোনাকোতে আমার নতুন কেনা ইয়টটাতে একটা প্রাইভেট পার্টি করি। আমি তো ভাবছি কোনটা রেখে কোনটা করব। ওর ভালোবাসায় আমি তো একদম পাগল হয়ে যাই। পাগল হওয়ার কি আছে, নেক্সট উইকেই আমরা যাচ্ছি। তোমার সব ফ্রেন্ডদেরও ইনভাইট করে নিও। আমার এটা যথেষ্ট বড়, পুরো ঢাকা শহরকেই জায়গা দেওয়া যাবে। আরমানের কথায় সবাই একসাথে হেসে ওঠে। নাইলার মুখটা গর্বে আর অহংকারে উজ্জ্বল হয়ে ওঠে। সে সবার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন বলতে চাইছে, দেখো, এটাই আমার জগৎ, এটাই আমার ক্ষমতা। ঠিক সেই মুহূর্তে পার্টির সুমধুর মিউজিক আর সমস্ত কোলাহলকে ছাপিয়ে এক তীব্র গমগমে শব্দ ভেসে আসতে শুরু করে। প্রথমে মৃদু, তারপর ধীরে ধীরে সেই শব্দ এতটাই তীব্র হতে থাকে যে রুফটপের কাচের দেয়ালগুলো পর্যন্ত কাঁপতে শুরু করে। এটা কিসের শব্দ রে? আশেপাশে কি কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে নাকি? এই সময়ে কনস্ট্রাকশন ইম্পসিবল। রেডিসনের মতো জায়গায় এত রাতে এইসব অ্যালাউ করার কথা না। সিকিউরিটি কি করছে? কথা শেষ হওয়ার আগেই রুফটপের ঠিক উপরে রাতের আকাশে দৃশ্যমান হয় একটি প্রাইভেট হেলিকপ্টারের উজ্জ্বল সার্চ লাইট। পার্টির সমস্ত স্পটলাইট যেন সেই হেলিকপ্টারের তীব্র আলোর সামনে ম্লান হয়ে যায়। উপস্থিত শত শত মানুষের চোখ তখন একসাথে আকাশের দিকে উঠে যায়। সবার মধ্যে এক চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। মাই গড, এটা তো একটা প্রাইভেট হেলিকপ্টার। পার্টির ভেতরে ল্যান্ড করছে নাকি? কি আশ্চর্য, কে আসবে এভাবে? এটা তো কোনো সিনেমা শুটিংয়ের মতোই লাগছে। হেলিকপ্টারটি রুফটপের পাশে হেলিপ্যাড ল্যান্ড করে। এর তীব্র বাতাসে পার্টির সুন্দর ডেকোরেশন, টেবিলের ওপর রাখা টিস্যু সব কিছু এলোমেলো হয়ে যায়। আরমান নিজের দামি স্যুটটা বাতাস থেকে বাঁচানোর জন্য হাত দিয়ে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারের দরজা খুলে যায়। প্রথমে একজন পাইলট নেমে এসে দরজাটা পুরোপুরি খুলে ধরে, আর তারপর হেলিকপ্টার থেকে নেমে আসে রুবেল। তার পরনে কোনো জাঁকজমকপূর্ণ পোশাক নেই, সাদামাটা কিন্তু নিখুঁতভাবে টেইলার করা একটি কালো স্যুট, সাদা শার্ট, কোনো টাই পর্যন্ত নেই। শার্টের উপরের বোতামটা খোলা। তার হাঁটার ভঙ্গি
পার্টিতে কোনো তাড়াহুড়ো নেই, চোখে মুখে কোনো উত্তেজনা নেই, আছে শুধু এক অদ্ভুত শীতলতা আর আত্মবিশ্বাস। তার আগমন এতটাই অপ্রত্যাশিত আর নাটকীয় ছিল যে পার্টির সমস্ত কোলাহল এক মুহূর্তেই থেমে যায়। মিউজিক বন্ধ হয়ে গেছে, পরিবেশনকারীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়েছে। শত শত চোখ শুধু একজনকেই দেখছে। নাইলার হাসি খুশি গর্বিত মুখটা মুহূর্তেই কাগজের মতো সাদা হয়ে গেল। তার হাত থেকে শ্যাম্পেনের গ্লাসটা প্রায় পুড়েই যাচ্ছিল। কোনো মতে সে সেটাকে ধরে ফেলে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ভেতর থেকে সমস্ত বাতাস বের করে নিয়েছে। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে রুবেলের দিকে, তার চোখের পলক পড়ছে না। হোয়াট দ্য হেল, কে এ লোক হেলিকপ্টার নিয়ে পার্টিতে আসে? শপের একটা লিমিট থাকা দরকার। এত ভাব নিয়ে ঢুকছে যেন পুরো দেশটাকে কিনে নিয়েছে। আমি আমি ঠিক চিনি না, হয়তো হয়তো কোনো নতুন বিজনেসম্যান হবে। চেনো না? সিরিয়াসলি তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছ। সত্যি করে বলো নাইলা, কে ও? তোমার কোনো এক্স না তো আবার? আরে না, তুমি এসব কিসব বলছো আরমান? হয়তো আগে কোথাও দেখেছো, তাই এমন লাগছে। তুমি তো জানো আমার জীবনে তুমি ছাড়া আর কেউ ছিলই না, আর কেউ থাকবেও না। নাইলা কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু তার চোখ একবারের জন্য রুবেলের দিক থেকেই সরেনি। রুবেল সোজা হেঁটে পার্টির ভেতর ঢুকেছে। সে কারো দিকে বিশেষভাবে তাকাচ্ছে না, কিন্তু তার উপস্থিতিই যেন সবার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তার মুখে কোনো প্রতিশোধের আগুন নেই, নেই কোনো পুরনো অভিযোগ, আছে শুধু এক চিলতে শান্ত, ধারালো আর রহস্যময় হাসি, যেই হাসির অর্থ বোঝা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়। আমি সোজা হেঁটে যাচ্ছি পার্টির আয়োজক, দেশের সবচেয়ে ক্ষমতাধর শিল্পপতি মির্জা সাহেবের দিকে। আমি এখানে কেন? এত বছর পর আমি ঢাকায় কেন ফিরে এসেছি? আমার এই রাজকীয় প্রত্যাবর্তনের পেছনে উদ্দেশ্য কি? আমি কি নাইলের জন্য ফিরে এসেছি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? সব প্রশ্নের উত্তর পেতে হলেই আমাদের সাথেই থাকুন। আমার নাম রুবেল, আজকের গল্পের নায়ক। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। নাইলার মনে তখন 5 বছর আগের সেই বৃষ্টির দিনের কথাগুলো বাজছে, যেদিন সে রুবেলকে বলেছিল, যেদিন তুমি আমার বাবার চেয়েও বড়লোক হতে পারবে, সেই দিন আমার সামনে এসে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করবে। তবে আজ রুবেলের এই আগমন কি তারই জবাব? নাইলার ভেতরটা অজানা এক ভয়ে শীতল হয়ে আসে। সে বুঝতে পারে আজ রাতের এই পার্টিতে এমন কিছু ঘটতে চলেছে যা তার সাজানো গোছানো পৃথিবীটাকে চিরদিনের জন্য ওলটপালট করে দেবে। খেলাটা মাত্র শুরু হলো। রুবেল ভিড়ের ভেতর দিয়ে হেঁটে সোজা নাইলাদের টেবিলের সামনে এসে দাঁড়ায়, কোনো ভূমিকা ছাড়াই। দুজনের চোখে চোখ পড়তেই যেন গোটা পার্টি হলো নিঃশব্দ। দুজনের মাঝখানে বয়ে যায় 5 বছরের দীর্ঘ এক নীরবতা। আর মানে এই অপ্রত্যাশিত নীরবতায় অস্বস্তি বোধ করতে শুরু করে। সে তার ক্ষমতার দম্ভে এই অচেনা যুবককে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলা শুরু করে। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কোনো দরকার ছিল? সেলফি তুলতে এসেছেন নাকি? আজকালকার নিউরিস্টদের এই এক সমস্যা, যেখানে সেখানে সেলিব্রিটি দেখলেই। রুবেল তার দিকে এমনভাবে তাকায় যেন সে কাঁচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা কোনো অপ্রয়োজনীয় বস্তু। তার সমস্ত মনোযোগ নাইলার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ওপর। এই যে হ্যালো, আমি আপনার সাথেই কথা বলছি। কানে কি কম শোনেন, নাকি উত্তর দেওয়ার মতো কোনো পরিচয় আপনার নেই? দেখুন, এটা একটা হাই প্রোফাইল পার্টি, এখানে আপনার মতো লোকজন অ্যালাউড না। আপনাকে কে ভেতরে ঢুকতে দিয়েছে? সিকিউরিটি? আরমান, আরমান প্লিজ থামো। থামবো কেন? এই লোকটা তোমাকে ডিস্টার্ব করছে না? অদ্ভুতভাবে তাকিয়ে আছে তোমার দিকে। তুমি চেনো ওকে? কে এটা? ঠিক সেই মুহূর্তে পার্টির আয়োজক মির্জা সাহেব প্রায় ছুটে এসে রুবেলের কাঁধে হাত রাখেন। তার মুখে এমন হাসি যেন তিনি বহুদিন পর নিজের হারিয়ে যাওয়া কোনো আপনজনকে খুঁজে পেয়েছেন। রুবেল, আরে তুমি এসে গেছো? আমি তো ভাবলাম তুমি সোজা গেস্ট হাউসে চলে গেছো, ফোনও ধরছিলে না। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। ম্যান, হোয়াট অ্যান এন্ট্রি! হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করা, পুরো পার্টির সব অ্যাটেনশন তো তুমি একাই নিয়ে নিলে।
চেষ্টা করলে অ্যাটেনশন পাওয়া যায় আঙ্কেল, কিন্তু কিছু মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য চেষ্টার দরকার হয় না, এমনিতেই পাওয়া যায়, তাই না? একদম ঠিক বলেছ। তোমার কথার সাথে আসলেই কেউ পারে না। আসো আসো, ভেতরে আসো। তোমার সাথে অনেকের পরিচয় করিয়ে দেওয়ার আছে, বাট ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস আরমান। তুমি তো চেনোই, চৌধুরী টেক্সটাইলের এমডি। আর ইনি হলেন মিস্টার নাইলা। আঙ্কেল, আপনি আপনি নাকি চেনেন? মানে কিভাবে? আরমান, তুমি কোন দুনিয়ায় থাকো? এটা রুবেল, রুবেল আহমেদ। আর এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, যার প্রজেক্ট ফিনিক্স নিয়ে পুরো এশিয়া তোলপাড়। তুমিও কি চেনো না? দ্যাটস স্টেজ। রুবেল আহমেদ, দ্য বিলিয়নিয়ার রুবেল আহমেদ। ও মাই গড, আই এম সো সরি স্যার, আমি আপনাকে একদমই চিনতে পারিনি। আসলে অন্ধকারে মানে আমি খুবই দুঃখিত। ওয়েলকাম স্যার, প্লিজ আমাদের টেবিলে বসুন। অন্ধকার তো বাইরে নয় মিস্টার চৌধুরী, অন্ধকার তো মানুষের মনের ভিতরে থাকে। আর কিছু মানুষের মন এতটাই অন্ধকার হয়ে যায় সেখানে আলো জ্বালানোর জন্য মাঝে মাঝে হেলিকপ্টারের সার্চ লাইট নিয়ে আসতে হয়। জি জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমারই ভুল হয়ে গেছে। কি খবর নাইলা, ভালো আছো? যদি তোমাকে দেখি ঠিক ভালো আছো বলে মনে হচ্ছে না, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? আমাকে দেখে ভয় পেয়েছো? রুবেল, তুমি তুমি এখানে? কেন, আমার কি এখানে আসা উচিত হয়নি? আমি তো শুনেছিলাম এই পার্টিতে ঢাকার সব বড় বড় আর যোগ্য লোকেরাই আসে, তাহলে তো আমার আসাই উচিত, তাই না? নাকি তোমার মতো আমার যোগ্যতা এখনো তোমার বাবার চেয়ে বড় লোক হওয়ার পর্যায়ে পৌঁছায়নি? রুবেলের শেষ কথাটা ছিল এক শীতল চাবুকের মতো। নাইলার শরীরটা ভয় কেঁপে ওঠে। ঠিক তখনই ভিড় ঠেলে রুবেলের পাশে এসে দাঁড়ায় অ্যানিকা। তার উপস্থিতি যেন দৃশ্যের পুরো সমীকরণটাই বদলে দেয়। আই যে মিস্টার বিলিনিয়র, আপনাকে আমি পুরো পার্টিতে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে দাঁড়িয়ে পুরনো দিনের বাংলা সিনেমার ডায়লগ প্র্যাকটিস করছেন। কি ব্যাপার, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, আমি তো শুধু হাই হ্যালো বলছিলাম। তুমি তো চেনো আমার সোশ্যাল স্কিল একটু দুর্বল। দুর্বল না, জিরো। তোমার সোশ্যাল সেন্স মাইনাসে চলে গেছে। চলো এখন। আর তাছাড়া তোমার এই প্রজেক্ট ফিনিক্সের ইনভেস্টরও এসেছেন, তোমার জন্য অপেক্ষা করছেন। তাদের সামনেও কি তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? অবশ্যই না, বিজনেস কথা যখন তখন তো আমি সিরিয়াস। চলো, ভালো থেকো নাইলা। আর হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ডকে শিখিয়ে দিও অচানক কাউকে শুধু পোশাক দেখে বিচার করতে নেই, কারণ অনেক সময় সাদামাটা পোশাকের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকে যা তার মধ্যে মানুষরা সারা জীবনে অর্জন করতে পারে না। ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট ক্লাস। একটু বেশি হয়ে গেল না? একদমই না, যা প্রাপ্য ঠিক ততটুকুই বলেছি। চলো এবার। রুবেল আর অ্যানিকা হাসতে হাসতে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। নাইলা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আরমান তার পাশে দাঁড়িয়ে অপমান আর বিস্ময়ে স্তব্ধ হয়ে আছে। নাইলার কানে তখন রুবেলের বলা প্রতিটি কথা বাজছে। সে বুঝতে পারে এ কোনো সাধারণ প্রত্যাবর্তন নয়, এ এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস, যে ঝড় তার সাজানো রাজত্বকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্যই এসেছে। পার্টি থেকে ফেরার পথে ঢাকার রাতের রাজপথ ধরে ছুটে চলেছে রুবেলের কালো মার্সিডিজ, স্টিয়ারিং অ্যানিকার হাতে। গাড়ির ভেতর পিনপত নীরবতা, যা বাইরের শহরের কোলাহলের সম্পূর্ণ বিপরীত। রুবেল জানালার বাইরে তাকিয়ে আছে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। অ্যানিকা কয়েকবার আর চোখে রুবেলের দিকে তাকায়। তার শান্ত চুপচাপ হয়ে থাকাটা অ্যানিকার কাছে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। অবশেষে নীরবতা ভাঙে অ্যানিকায়। কি ব্যাপার, হঠাৎ এত চুপ হয়ে গেলে যে? ওই পার্টির ভূত এখনো তোমার মাথা থেকে নামেনি নাকি? ভূত না, ভূত তো মাথা চাপে, আমি মাথায় কিছু চাপিয়ে রাখি না, যা চাপানোর তা পায়ের নিচে রাখি। হো, তাই নাকি? কিন্তু পার্টিতে তোমার আচরণ দেখে তো আমার তা মনে হলো না। তোমার হাবভাব দেখে মনে হচ্ছিল তুমি ইচ্ছে করে কাউকে কিছু একটা প্রমাণ করতে চাইছিলে, বিশেষ করে নাইলাকে। আমি কেউ কিছু প্রমাণ করতে চাইনি, মানুষ নিজের কর্মফল নিজেই প্রমাণ হিসেবে পেয়ে যায়। আমি শুধু দর্শক হিসেবে সেটা দেখেছি। শুধু দর্শক? আমার তো মনে হয় না।
অন্ধকার তো বাহিরে নয়, মনের ভিতরে থাকে। সাদা মোটা পোশাকের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকে যা, এগুলো কি একজন সাধারণ দর্শকের ডায়লগ? রুবেল, আমি তোমাকে চিনি। তুমি যখন এমন ফিলোসফিক্যাল কথা বলো, তার মানে তোমার ভিতর অন্য কিছু চলছে। কি চলছে আমার ভিতরে তুমিই বলো। তুমি তো আমার ভিতরে সব খবর রাখো। রাখতে চাই, কিন্তু তুমি রাখতে দাও না। সত্যি করে বলো তো, তুমি কি ইচ্ছে করে নাইলাকে আর তার বয়ফ্রেন্ডকে সবার সামনে অপমান করার জন্য এই নাটকটা করলে? নাটক? অপমান? আমি তো শুধু সত্যি কথাগুলি বলছি। আরমান নামের ওই লোকটা আমাকে আমার পোশাক দেখে বিচার করছিল। আমি তাকে তার যোগ্য জবাব দিয়েছি। আর নাইলা, ওকে তো আমি কিছুই বলিনি, শুধু সোয়ামের খেলাটা মনে করিয়ে দিয়েছি। এতে যদি কেউ অপমানিত বোধ করে তাহলে সেটা তার সমস্যা, আমার না। রুবেল, তুমি খুব ভালো করে জানো তোমার এই শান্তভাবে কথা বলা হাজারটা চর থাপ্পড়ের চেয়েও বেশি অপমানজনক। তুমি ওকে কষ্ট দিতে চেয়েছো, তাই না? তুমি ওকে দেখাতে চেয়েছো যে ও তোমাকে ছেড়ে দিয়ে কত বড় ভুল করেছে। ভুল না, সঠিক। সে বিচার করার আমি কে? ও ওর জীবনের সিদ্ধান্ত নিয়েছে, আমি আমারটা নিয়েছি। আজ 5 বছর পর দুজনের রাস্তা আবার এক জায়গায় এসে মিলেছে, এইটুকুই। এখানে কষ্ট দেওয়া বা পাওয়ার কি আছে? আছে রুবেল, এখনো আছে। আমি তোমার চোখে দেখলে বুঝতে পারি। তুমি যতই মুখে বলো না যে তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার ভিতরে ভিতরে ওই পুরনো ক্ষতটা এখনো দগদগে হয়ে আছে। তুমি ওকে ভুলতে পারোনি। কিছু জিনিস ভোলার জন্য মনে রাখা হয় না অনিকা, মনে রাখা হয় শিক্ষা নেওয়ার জন্য। আমি আমার অতীত থেকে শিক্ষা নিয়েছি, আর সেই শিক্ষার জন্যই আমি আজকের এই রুবেল আহমেদ। আমি তাকে ভুলিনি, কারণ আমি আমার অতীতকে অস্বীকার করি না। কিন্তু তার জন্য আমার মনে এখন আর কোনো অনুভূতিও নেই। যা আছে তা হলো কিছু পুরনো হিসাব। কিসের হিসাব? প্রতিশোধ? প্রতিশোধ শব্দটা খুব সস্তা শোনায়, বলো প্রায়শ্চিত্ত। কিছু মানুষ ভুল করে, আর কিছু মানুষকে সেই ভুলের মাসুলটা বুঝিয়ে দিতে হয়। আমি শুধু সেই দায়িত্বটা পালন করতে এসেছি। দায়িত্ব? এটা তোমার দায়িত্ব না রুবেল, এটা তোমার ইগো। তুমি তোমার অপমানটা ভুলতে পারোনি, তাই আজ এত বছর পর ক্ষমতা হাতে পেয়ে সেটা হুসুল করতে এসেছো। কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে এই প্রতিশোধের আগুন তোমাকে শান্তি দেবে না, বরং তোমাকে ভেতর থেকে জ্বালিয়ে শেষ করে দেবে। কে বলেছে আমি শান্তি করছি? আমি ন্যায় করছি আনিকা। আমার সাথে যা হয়েছিল সেটা অন্যায় ছিল, আর অন্যায়ের বিচার হওয়া উচিত। সব সময় আইন দিয়ে বিচার হয় না, কিছু বিচার সময়কে করতে হয়, আর আমি হলাম সেই সময়। ওয়াও, কি ডায়লগ! আমি হলাম সেই সময়। তোমার কি নিজেকে কোনো সিনেমার হিরো মনে হচ্ছে? রুবেল, বাস্তব জীবনটা সিনেমা নয়। এখানে একবার ভুল করলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না। তুমি যে পথে হাঁটছো সেটা খুব বিপজ্জনক। এই খেলাটা খেলতে গিয়ে তুমি হয়তো নিজেকে হারিয়ে ফেলবে। আমি হারার জন্য খেলা শুরু করিনি আনিকা, আর তাছাড়া তুমি তো আমার পাশে আছোই। তুমি থাকতে আমার আবার ভয় কিসের? আমি তোমার পাশে আছি, কারণ আমি তোমার স্বপ্নকে বিশ্বাস করি, তোমার সততাকে বিশ্বাস করি। কিন্তু এইটা মনে রেখো, তোমার প্রতিশোধের পরিকল্পনার অংশীদারি হওয়ার জন্য আমি তোমার পাশে নেই। যদি আমাকে কোনো দিন মনে হয় যে তুমি অন্যায়ের পথ বেছে নিচ্ছ, তাহলে হয়তো আমি... অ্যানিকা কথাটা শেষ করতে পারে না, তার গলা ধরে আসে। রুবেল তার দিকে ফেরে। গাড়ির ভেতরে আবছা আলোয় অ্যানিকার ভেজা চোখ দুটো চিকচিক করে ওঠে। রুবেল আলতো করে অ্যানিকার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নেয়। তুমি কি সত্যি ভাবছো যে আমি এমন কিছু করতে পারি যা তোমাকে কষ্ট দেবে? হানিকা, তুমি শুধু আমার বিজনেস পার্টনার না, তুমি আমার জীবনের সেই আয়না, যার সামনে দাঁড়ালে আমি নিজেকে দেখতে পাই। আমি পথ হারাতে পারি, কিন্তু ওই আয়নাটাকে কখনো হারাতে পারবো না। রুবেলের আবেগঘন কথায় অ্যানিকার অভিমান কিছুটা গলে যায়। সে আর কিছু বলে না, শুধু গাড়ি চালাতে থাকে। কিন্তু তার মনের ভেতর যে সন্দেহের বীজ একবার দানা বেঁধেছে তা এত সহজে উপড়ে ফেলার নয়। সে বুঝতে পারে রুবেলের এই শান্ত হাসি খুশি চেহারার আড়ালে অন্য এক রুবেল বাস করে, যাকে সে এখনও পুরোপুরি চিনে উঠতে পারেনি। ঠিক সেই মুহূর্তে রুবেলের ফোনের স্ক্রিনটা জ্বলে ওঠে।
একটি টেক্সট মেসেজ। রুবেল ফোনটা হাতে তুলে নেয়, তাতে খুব ছোট করে লেখা, স্যার, প্রথম ধাপ সফল। রুবেল মেসেজটা পড়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি না করে ডিলিট করে দেয়। কিন্তু অ্যানিকার তীক্ষ্ণ দৃষ্টি সাইড ভিউ মিরর দিয়ে রুবেলের এই কার্যকলাপটুকু দেখে ফেলে। সে কিছু জিজ্ঞাসা করে না, কিন্তু তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে ওঠে। মনে মনে বলে, কিসের প্রথম ধাপ? কিসের পরিকল্পনা করছো রুবেল, যা সে আমার কাছেও গোপন রাখছে? রুবেলের বলার ভালোবাসার কথাগুলো কি তাহলে শুধুই কথার কথা? অ্যানিকার মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসে। সে বুঝতে পারে এই গল্পটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। আমি নিশ্চিত পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে, যে খেলার নিয়মকানুন আমরা একেবারেই অজানা। গাড়ির কাচের ওপর আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো রুবেলের বর্তমানের দুশ্চিন্তাগুলোকে ধুয়ে নিয়ে তাকে যেন টেনে নিয়ে যায় 5 বছর আগের এক অতীতে। এমনই এক বৃষ্টির দিনে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির চেনা আড্ডায় শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে রঙিন এবং বেদনাদায়ক অধ্যায়টা। 5 বছর আগে টিএসসি প্রাঙ্গণ ঝুম বৃষ্টিতে পুরো ক্যাম্পাস যেন স্নান করছে। টিএসসির ভেতরে চায়ের দোকানে চলছে তুমুল আড্ডা। মধ্যমণি যথারীতি রুবেল, তার চারপাশে জনা 10 বন্ধুর ভিড়। রুবেলের একটি কথায় আর অঙ্গভঙ্গিতে সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। দোস্ত, সত্যি করে বলতো, কালকে ক্লাসে তুই ফরিদ স্যারকে কি এমন বললি যে লোকটা হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল? আরে আর বলিস না, স্যার তো আমাকে জিজ্ঞেস করলো, রুবেল বলো তো অর্থনীতিতে নোবেল পাওয়া সবচেয়ে কঠিন কেন? আমি বললাম, স্যার কারণ অর্থনীতিবিদরা নিজেরাও জানে না যে তারা আসলে কি নিয়ে কথা বলছেন। তারা যদি নিজেরাই কনফিউজড থাকে তাহলে নোবেল কমিটি তো কনফিউজড হবেই। সাহস না রে ভাই, এটা কেবল সততা। আর তাছাড়া ফরিদ স্যার মানুষটা ভালো, উনি জানেন যে আমার কথার মধ্যে কোনো অবক্তি নেই, শুধু পর্যবেক্ষণ আছে। তোর এই অতিরিক্ত পর্যবেক্ষণের জন্যই তো তুই এখনো সিঙ্গেল। ক্যাম্পাসের কোনো মেয়েই তোকে সিরিয়াসলি নিতে পারে না, সবাই ভাবে তুই সারাক্ষণ মজাই করিস। সিরিয়াস হওয়ার জন্য তো সারা জীবন পড়েই আছে। আর তাছাড়া যে মেয়ে আমার হাসির পেছনে সিরিয়াসনেসটা ধরতে পারবে না, তার সাথে আমার জীবন চলবে কী করে? আমার তো এমন কাউকে চাই যে আমার জোকস শুনেও হাসবে, আবার আমার চুপ করে থাকাকে ভয় পাবে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে টিএসসির বারান্দায় এসে দাঁড়ায় এক দল মেয়ে। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আকর্ষণীয় ছিল নাইলা। তার পরনে দামি সালোয়ার কামিজ, হাতের লেটেস্ট মডেলের আইফোন। তার হাঁটা চলা তাকানো ভঙ্গিতে ছিল এক আভিজাত্যের ছাপ, যা তাকে ক্যাম্পাসের অন্য সব মেয়েদের থেকে আলাদা করে রেখেছিল। রুবেলের বন্ধুদের আড্ডা আর অট্টহাসি নাইলার কানে যায়। সে বিরক্ত হয়ে একবার সেই দিকে তাকায়, আর তখনই তার চোখে পড়ে রুবেলের ওপর। রুবেল তখন তার বন্ধুদেরকে একটি মজার গল্প শোনাচ্ছিল, তার চোখে মুখে হাসিতে উজ্জ্বল। ওই দেখ রুবেল, ক্যাম্পাসের কুইন নালা চৌধুরী বাপের টাকার গরমে মাটিতে পা পড়ে না। চল আজ ওকে একটু পচাই। আরে না, বাদ দে, যার যা আছে তা নিয়ে থাকতে দে, আমরা আমাদের মতই ভালো আছি। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল। নাইলার এক বান্ধবী হঠাৎ পা পিছলে পড়ে যেতে নেয়, তার হাত থেকে বই খাতাগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। সবাই যখন হাসাহাসি করছিল, রুবেল দৌড়ে গিয়ে মেয়েটিকে উঠাতে সাহায্য করে এবং বইগুলো কুড়িয়ে দেয়। সাবধানে, বৃষ্টির দিনে টিএসসির মেঝে আর বড় লোকদের মন দুটোই খুব পিচ্ছিল হয়, কখন যে পা পিছলে যায় বলা মুশকিল। রুবেলের এই মজার কিন্তু তির্যক মন্তব্যটি সরাসরি নাইলার কানে যায়। সে এগিয়ে আসে। এক্সকিউজ মি, আপনি কি বললেন? আমি তো বললাম বৃষ্টির দিনে সাবধানে চলতে হয়। আপনি কি অন্য কিছু শুনেছেন? আমি ঠিকই শুনেছি। আপনি বড় লোকদের মন নিয়ে একটা বাজে কমেন্ট করেছেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? বাজে কমেন্ট? আমি তো সত্যি কথাই বলছি। বড় লোকদের মন বোঝা খুবই কঠিন। তারা কখন হাসে, কখন কাঁদে, কখন কাকে বন্ধু ভাবে, আর কখন ছুঁড়ে ফেলে দেয়, কিছুই বোঝা যায় না, তাই না? আপনি কি আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে চেনেন যে এত বড় একটা মন্তব্য করে বসলেন? নাকি শুধু দূর থেকে দেখেই মানুষের সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেওয়াটা আপনার স্বভাব?
কিছু জিনিস বোঝার জন্য ব্যক্তিগতভাবে চেনা দরকার হয় না মিস। নাইলা, নাইলা চৌধুরী। রুবেল, জাস্ট রুবেল। তো মিস নাইলা চৌধুরী, কিছু জিনিস দূর থেকেই পরিষ্কার করে দেখা যায়। যেমন আকাশে মেঘ জমলে বোঝা যায় বৃষ্টি হবে, আবার কিছু মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায় তাদের মনে কতটা অহংকার জমে আছে। রুবেলের এমন সরাসরি এবং ধারালো কথায় নাইলা যেন হতবাক হয়ে যায়। আজ পর্যন্ত কোনো ছেলে তার মুখের ওপর এভাবে কথা বলার সাহস দেখায়নি। সে রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার বাবা তাকে ফোন দেয়। হ্যাঁ ড্যাডি, হ্যাঁ আমি ক্যাম্পাসেই আছি। কি নতুন ম্যাজিস্ট্রেটটা চলে এসেছে? ওয়াও, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। লাভ ইউ। ফোনটা রেখে নাইলা রুবেলের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতে রাগ ছিল, বিস্ময় ছিল, ছিল সামান্য কৌতূহল। সে আর কোনো কথা না বলে তার বন্ধুদের নিয়ে চলে যায়। কি হয়ে গেল রে এটা? বাঘের কাছে সরাসরি হাত দিয়ে দিলি তুই? মেয়েটা তোকে ছাড়বে না, দেখে নিস। ছাড়বে না নাকি ধরবে সেটা তো সময় বলে দেবে। রুবেলের কথাই সত্যি হয়েছিল। সে প্রথম দেখার পর থেকেই নাইলা যেন রুবেলের প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করতে শুরু করে। রুবেলের এই বেপরোয়া ভাব, তার তীক্ষ্ণ বুদ্ধি, তার কথার জাদু, এই সব কিছুই নাইলাকে ধীরে ধীরে রুবেলের দিকে টেনে আনে। যে নাইলা সাধারণ ছেলেদের সাথে কথা বলাই পছন্দ করতো না, সেই নাইলাই ক্লাস শেষে লাইব্রেরিতে বা ক্যান্টিনে রুবেলের জন্য অপেক্ষা করতো। কি ব্যাপার রুবেল, তোমার বন্ধুদের আড্ডা শেষ হলো? আমি তো ভাবলাম তোমরা আজ ক্যান্টিনেই রাত কাটিয়ে দেবে। আমাদের জীবনটাই তো ক্যান্টিন আর টং দোকানে কেটে যায় মিস চৌধুরী। আপনাদের মতো দামি রেস্তোরাঁয় ডিনার করার সৌভাগ্য তো আর আমাদের নেই। আবার আপনি আমাকে নাম ধরে ডাকতে পারো। আর প্লিজ কথায় কথায় আমার লাইফস্টাইল নিয়ে খোঁজা দেওয়াটা বন্ধ করবে। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার ব্যাংক ব্যালেন্স নিয়ে গবেষণা করতে নয়। বন্ধুত্ব আমার সাথে? তুমি কি নিশ্চিত তোমার হাই সোসাইটির বন্ধুরা যদি জানতে পারে তুমি আমার মতো এক ছাপুস ছেলের সাথে মিশছো, তাহলে তাহলে তো তোমার স্ট্যাটাসে ধুলি পড়ে যাবে। আমার স্ট্যাটাসের চিন্তাটা আমাকে করতে দাও। তুমি শুধু বলো, তুমি কি আমার বন্ধু হবে নাকি সারা জীবন এভাবেই তর্ক করেই কাটিয়ে দেবে? এইভাবেই শুরু হয় তাদের অসম প্রেমের গল্প। নাইলা তার জীবনের সব রং, সব বিলাসিতা দিয়ে রুবেলের সাদামাটা জীবনটাকে রঙিন করে তুলতে চেয়েছিল। আর রুবেল তার ভালোবাসার সততা দিয়ে নাইলার ভেতরের অহংকারী খোলসটাকে ভেঙে ফেলতে চেয়েছিল। তারা একসাথে রিকশায় ঘুরেছে, টিএসসিতে বৃষ্টিতে ভিজেছে, আবার নাইলার দামি গাড়িতে করে লং ড্রাইভেও গেছে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন তাদের সম্পর্কটা সবার সামনে আসে। নাইলার বন্ধুরা রুবেলকে নিয়ে আড়ালে হাসাহাসি করত। তার সাধারণ পোশাক, তার ভাঙা ফোন, সব কিছুই ছিল তাদের আলোচনার বিষয়। নাবিলার বান্ধবী সারা বলে, নাইলা, তুই সিরিয়াসলি এই ছেলের সাথে প্রেম করিস? ওর তো একটা ব্র্যান্ডেড শার্ট কেনারও পয়সা নেই, তুই ওর সাথে চলিস কি করে? আরে ও তো এখন স্টুডেন্ট। তাছাড়া রুবেল অন্য ছেলেদের মতো নয়, ও অনেক ইন্টেলিজেন্ট আর ফান। শুধু ইন্টেলিজেন্স দিয়ে তো আর জীবন চলবে না, তাই না? ফিউচারটাও তো দেখতে হবে। কাল তুই যখন তোর বন্ধুদের সাথে ওকে পরিচয় করিয়ে দিবি, তখন কি বলবি? বলবি এই আমার বয়ফ্রেন্ড আর ভবিষ্যৎ অন্ধকার? বন্ধুদের এই কথাগুলো নাইলার মনে ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করে। সে আমাকে ভালোবাসতো, কিন্তু তার ভেতরের স্ট্যাটাস সচেতন মনটা কিছুতেই এই সম্পর্কটাকে পুরোপুরি মেনে নিতে পারছিল না। সে প্রায়ই আমার সাধারণ জীবনযাত্রা নিয়ে এমন কিছু কথা বলে ফেলতো যা আমার আত্মসম্মানে আঘাত করত, কিন্তু ভালোবাসার কারণে আমার সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হয়েছিল। আমি ভাবতাম একদিন নাইলা ঠিকই বলে যাবে, কিন্তু আমি জানতাম না কিছু মানুষের ভেতরের অহংকার ভালোবাসার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। আর সেই অহংকারের প্রথম আঘাতটা আসতে আর বেশি দেরি ছিল না। 2 দিন পর গুলশানের সবচেয়ে উঁচু কাঁচের দালানগুলোর একটি সর্বোচ্চ তলায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস। বিশাল সেই অফিসের প্রেসিডেন্টের রুমে বসে আছেন নাইলার বাবা মিস্টার সিরাজ চৌধুরী। একটি অপরিচিত নাম্বার থেকে ফোন পেয়ে রুবেল আজ এখানে এসেছে। তাকে বলা হয়েছিল মিস্টার চৌধুরী তার সাথে জরুরি কথা বলতে চান। অ্যাপার্টমেন্টের 10 মিনিট আগে এসে পৌঁছানোর পরও তাকে বাইরের সোফায় প্রায় 15 মিনিট বসিয়ে রাখা হয়েছে। এটা ছিল এক ধরনের নীরব বার্তা।
ক্ষমতার বার্তা। অবশেষে একজন সেক্রেটারি আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। আমি ভেতরে ঢোকার পর মিস্টার চৌধুরী আমার দিকে না তাকিয়ে ল্যাপটপে কাজ করার ভান করতে থাকেন। আরও কয়েক মুহূর্তে অস্বস্তিকর নীরবতার পর তিনি ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকান। তার চোখে কোনো উষ্ণতা নেই, আজ শুধু এক শীতল হিসেবে দৃষ্টি। রুবেল আহমেদ, তাই না? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। রুবেল তার সামনের চেয়ারে বসে। ঘরটার নীরবতা আর মিস্টার চৌধুরীর কঠিন চাহনি রুবেলের ভেতর এক ধরনের অস্বস্তি তৈরি করছিল। তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি? না আঙ্কেল, আমি ঠিক জানি না। নায়লার কাছে তোমার কথা অনেক শুনেছি। ও তোমার অনেক প্রশংসাও করে, বলে তুমি নাকি খুব ব্রিলিয়ান্ট ছাত্র, খুব ভালো কথা বলতে পারো। নাইলা আমাকে স্নেহ করে, তাই হয়তো একটু বাড়িয়ে বলে। স্নেহ, ভালোবাসা, এই শব্দগুলো শুনতে খুব ভালো লাগে রুবেল। টিনেজ বয়সে, ইউনিভার্সিটি লাইফে এই শব্দগুলোকেই জীবনের সব কিছু মনে হয়। আমিও তো এই বয়সটা পার করে এসেছি। আমিও একসময় তোমার মতোই ভাবতাম, ভালোবাসা থাকলেই পৃথিবী জয় করা যায়। আঙ্কেল, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বুঝতে পারবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা, বাবা অনেক আগেই মারা গেছেন। ও, আই এম সরি। তোমার মা কি করেন? উনি একটা স্কুলের টিচার। তার মানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার। অনেক সংগ্রাম হয়ে পড়াশোনা করছো, তাই তো? ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে? পড়াশোনা শেষে একটা ভালো চাকরি, তারপর ঢাকায় ছোটখাটো একটা বাসা ভাড়া করে, এভাবেই তো স্বপ্ন দেখো, তাই না? স্বপ্ন তো এর চেয়েও বড় দেখি আঙ্কেল, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, বাহ, খুব ভালো কথা। কিন্তু আল্লাহ তো তাদেরই সাহায্য করে যারা নিজেদের অবস্থানটা বোঝে। রুবেল, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার বিজনেসের নীতিবিরুদ্ধ। আমি জানি তুমি আর নাইলা একে অপরকে পছন্দ করো। জি, আমি নাইলাকে ভালোবাসি। ভালোবাসো, কিন্তু ভালোবাসা দিয়ে কি জীবন চলে? ভালোবাসা কি তোমাকে গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি কিনে দিবে? ভালোবাসা কি নাইলার মাসের শপিংয়ের বিল মেটাবে? ভালোবাসা কি ওকে প্রতি বছর ইউরোপ ট্যুরে নিয়ে যেতে পারবে? টাকায় জীবনে সবকিছু নয় আঙ্কেল। এই ডায়লগটা তারাই দেয় যাদের কাছে টাকা নেই। শোনো, আমার মেয়ে রাজকন্যার মতো বড় হয়েছে। ওর জন্মই হয়েছে সোনার চামচ মুখে দিয়ে। ওর জীবনটা রাজপ্রাসাদেই মানায়, কোনো মধ্যবিত্তের ভাড়া বসায় নয়। তুমি হয়তো খুব ভালো ছেলে, সৎ, মেধাবী, কিন্তু নায়লার জন্য তুমি যোগ্য নও। এটাই হলো রূঢ় বাস্তবতা। যোগ্যতা বা অযোগ্যতার বিচার তো সময় করবে। আপনি আজ যা বলছেন। আমারও তো সময় নেই। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি ওর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। মিস্টার চৌধুরী তার টেবিলের ড্রয়ার থেকে একটি চেক বই বের করেন। তারপর একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে সেটা রুবেলের দিকে এগিয়ে দেন। তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি রুবেল? একটা ভালো চাকরি, গাড়ি, ঢাকায় একটা ফ্ল্যাট, নাকি বিদেশে গিয়ে সেটেল হতে চাও? তোমার স্বপ্ন পূরণ করার জন্য কত টাকা লাগবে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি? মানে খুব সোজা। এই চেকে তোমার স্বপ্নের মনটা কুশিয়ে নাও। যত টাকা তোমার দরকার তুমি লিখে নিতে পারো। বিনিময়ে তুমি আমার মেয়ের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হবে। আজকের পর থেকে তুমি আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করবে না, ওর ছায়াও মারাবে না। বলো, কত চাও তুমি? তোমার ভালোবাসার দাম কত? শেষ কথাটা ছিল চূড়ান্ত অপমানজনক। রুবেলের মাথাটা লজ্জায় অপমানের আগে ঝুঁকে আসে। তার মনে হচ্ছিল কেউ যেন তার গালে সজোরে একটা চড় মেরেছে। তার পুরো অস্তিত্বকে, তার ভালোবাসাকে, তার স্বপ্নকে এক মুহূর্তে টাকার নিক্তিতে মেপে ফেলা হয়েছে। সে কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মুখ তোলে। তার চোখে পানি নেই, আছে এক ভয়ঙ্কর শীতল আগুন। আমার ভালোবাসার দাম দেওয়ার মতো যোগ্যতা আপনার হয়নি মিস্টার চৌধুরী। কি? তোমার সাহস তো কম না। তুমি আমাকে... আমার স্বপ্ন শুধু বাড়ি বা গাড়ি কেনা নয়। আমার স্বপ্ন এমন এক জায়গায় পৌঁছানো যেখানে আপনার মতো মানুষরা টাকা দিয়েও পৌঁছাতে পারে না। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমার আপনার দয়ার টাকার কোনো প্রয়োজন নেই।
রুবেল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে চেকটা হাতে তুলে নেয়। মিস্টার চৌধুরীর মুখে তখন এক বিজয়ের হাসি। তিনি ভাবেন রুবেল হয়তো শেষ পর্যন্ত টাকার কাছেই বিক্রি হয়ে গেল। কিন্তু রুবেল চেকটা হাতে নিয়ে মিস্টার চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীরে ধীরে সেটাকে 2 টুকরো করে ছিঁড়ে ফেলে। তারপর সেই 2 টুকরোকে 4 টুকরো করে। ছেঁড়া চেকের টুকরোগুলোকে সে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। আপনি হয়তো আপনার টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন মিস্টার চৌধুরী, কিন্তু পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা বিক্রির জন্য নয়। তার মধ্যে একটা হলো আত্মসম্মান। আজ আপনি আমাকে আমার অবস্থানটা খুব ভালোভাবে দেখিয়ে দিলেন। ধন্যবাদ। একদিন আমিও আপনাকে আপনার আসল অবস্থানটা দেখিয়ে দেব, শুধু অপেক্ষায় থাকবেন। রুবেলের আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। মিস্টার চৌধুরী অপমানে বিস্ময়ের চেয়ারে বসে থাকেন। মিস্টার চৌধুরীর অফিস থেকে বেরিয়ে রুবেলের পৃথিবীটা যেন দুলছিল। অপমান আর যন্ত্রণায় তার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছিল, কিন্তু সে কাঁদেনি। তার সমস্ত আবেগ যেন জমে বরফ হয়ে গিয়েছিল। সে জানতো এই গল্পের শেষটা তাকেই করতে হবে। সে শেষবারের মতো নাইলার সাথে দেখা করার জন্য তাকে ফোন করে। তাদের সে প্রিয় জায়গা ধানমন্ডি লেকের পাশে সেই নির্জন বেঞ্চটাতে আসতে বলে। নাইলা যখন আসে, রুবেল তখন লেকের পানির দিকে তাকিয়ে চুপ করে বসেছিল। তার মুখটা ছিল পাথরের মতো। কি হয়েছে রুবেল? তোমার গলাটা ফোনে এমন শোনাচ্ছিল কেন? সব ঠিক আছে তো? আর তুমি এখানে দেখা করতে বললে হঠাৎ? আমি আজ তোমার বাবার অফিসে গিয়েছিলাম। ও, ড্যাডি তোমাকে ডেকেছিলেন? কেন? মানে কি কথা হলো? তেমন কিছু না, উনি শুধু আমাকে আমার জীবনের দাম জিজ্ঞেস করছিলেন। দাম মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না রুবেল, প্লিজ খুলে বলো। তোমার বাবা আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন নাইলা। তিনি আমাকে বলেছিলেন আমার স্বপ্নের দামটা সেই চেকে লিখে নিতে, আর বিনিময়ে তোমার জীবন থেকে চিরদিনের জন্য সরে যেতে। ড্যাডি ড্যাডি আসলে আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করেন। উনি হয়তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করেনি। উনি শুধু কষ্ট? এটাকে শুধু কষ্ট বলে নাইলা? এটাকে বলে অপমান। এটাকে বলে কারো আত্মসম্মানকে, তার ভালোবাসাকে পায়ের নিচে পিষে ফেলা। উনি আমাকে আমার অস্তিত্বের দাম জিজ্ঞেস করেছেন। এখন আমি শুধু তোমার কাছে একটা কথাই জানতে এসেছি। কি? তুমিও কি তোমার বাবার মতোই ভাবো? তুমি কি মনে করো আমার ভালোবাসা, আমার স্বপ্ন সবকিছু টাকার কাছে মূল্যহীন? তোমার চোখেও কি আমার যোগ্যতা শুধু একটা চাকরির মধ্যে সীমাবদ্ধ? বলো নাইলা, আমি তোমার মুখ থেকে শুনতে চাই কথাটা। নাইলা অনেকক্ষণ চুপ করে থাকে। সে রুবেলের চোখের দিকে তাকাতেই পারছিল না। তার এই নীরবতাই ছিল রুবেলের জন্য সবচেয়ে বড় উত্তর। রুবেল প্লিজ, বাস্তবতাকে বোঝার চেষ্টা করো। জীবনটা শুধু আবেগ দিয়ে চলে না। বাস্তবতা? কোনটা বাস্তবতা নাইলা? আমরা একসাথে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো কি মিথ্যা ছিল? তুমি যে বলতে আমার সাথে তুমি যে কোনো পরিস্থিতিতে থাকতে রাজি, সেই কথাগুলো কি শুধু বলার জন্য বলেছিলে? ছিল না রুবেল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো পেট ভরে না। ওয়াও, কি অসাধারণ ডায়লগ, ঠিক তোমার বাবার মতো। তার মানে তুমিও বিশ্বাস করো যে আমার সাথে থাকলে তোমার জীবনটা কষ্টে কাটবে? আমি তো বলিনি, কিন্তু আমি একটা নির্দিষ্ট লাইফস্টাইলে অভ্যস্ত রুবেল। আমার বন্ধুরা, আমার সোসাইটি, আমার সব কিছু ছেড়ে। তোমাকে তো আমি কিছুই ছাড়তে বলিনি। আমি শুধু তোমার সঙ্গ চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমরা একসাথে সংগ্রাম করব, একসাথে আমাদের ভবিষ্যৎ গড়ব। আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম? তুমি হয়তো চাওনি, কিন্তু আমি মনে হয় পারবো না রুবেল। আমি পারবো না মাসের শেষে বাড়ি ভাড়ার চিন্তা করতে, শপিং করার আগে 10 বার প্রাইস ট্যাগ দেখতে, বন্ধুদের সামনে ছোট হতে। আমি পারবো না। নাইলার প্রতিটি কথা রুবেলকে এফোর ওফোর করে দিচ্ছিল। যে মেয়েটার জন্য সে সব কিছু করতে পারত, আজ সেই মেয়েটাই তাকে তার অযোগ্যতার কথা মনে করিয়ে দিচ্ছে। তুমি কি সামিকে চেনো? রোকসানা আন্টির ছেলে। ও সেদিন আমেরিকা থেকে ফিরেছে। পরশুদিন আমরা সবাই একসাথে ওয়েস্ট এন্ডে ডিনার করতে গিয়েছিলাম। কথায় কথায় আমি শুধু বলেছিলাম যে ওর হাতের কার্ডিয়ার ব্রেসলেটটা খুব সুন্দর। জানো ও কী করেছে? ও পরের দিনই আমার জন্য ঠিক ওই রকমই আরেকটা ব্রেসলেট নিয়ে হাজির। ওটার দাম কত তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে এই হলো ব্যাপার? তোমার জীবনের মাপকাঠি এখন কার্টিয়ার ব্রেসলেট আর ওয়েস্টার্নের ডিনার দিয়ে ঠিক হয়? ব্যাপারটা শুধু ব্রেসলেটের নয় রুবেল, ব্যাপারটা হলো অ্যাবিলিটি।
ও যা পারে তুমি তা পারো না। ও আমাকে যে ভবিষ্যৎটা দিতে পারবে তুমি সেটা স্বপ্নও দেখতে পারো না। এটাই হলো রূঢ় বাস্তবতা, যা তুমি মানতে চাইছো না। আমি মানতে চাইছি না নাকি তুমি আমাকে সুযোগই দিতে চাইছো না? তুমি তো লড়াই শুরু হওয়ার আগেই হার মেনে নিচ্ছ। এটা কি হার মেনে নেওয়া বলে না রুবেল, এটাকে বলে প্র্যাকটিক্যাল হওয়া। আমার একটা ভবিষ্যৎ আছে, একটা স্টেটাস আছে। তোমার মতো একজন সাধারণ মধ্যবিত্ত ছেলের সাথে আমার জীবন চলবে না। তুমি কি বুঝতে পারছো না? বুঝেছি, খুব ভালো করেই বুঝেছি। তাহলে আমি এখন কি করলে তোমার চোখে আমার যোগ্যতা প্রমাণ হবে বলো? যোগ্যতা? তুমি যোগ্যতা অর্জন করার কথা বলছো? ঠিক আছে, শোনো, যেদিন তুমি আমার বাবার চেয়েও বড়লোক হতে পারবে, যেদিন তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ক্ষমতা, তোমার স্ট্যাটাস আমার বাবাকে ছাড়িয়ে যাবে, সেই দিন, শুধুমাত্র সেই দিনই তুমি আমার সামনে এসে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করবে, তার আগে নয়। কথাগুলো বলে নাইলা আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে হনহন করে হেঁটে চলে যায়। রুবেল সেখানেই বসে থাকে, পাথরের মূর্তির মতো। তার ভেতরটা যেন মরে গেছে। ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন সব কিছু যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেছে। আমি সেদিন কাঁদিনি, চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়েনি। আমি শুধু নাইলার বলা শেষ কথাগুলো নিজের আত্মার মধ্যে গেঁথে নিয়েছিলাম। প্রতিটি শব্দ, প্রতিটি অপমান। আকাশের দিকে তাকিয়ে আমি এক মনে প্রতিজ্ঞা করছিলাম, এই অপমানের জবাব আমি দেব, সময়কে দিয়েই দেব। আজ যে ছেলেটাকে অযোগ্য বলে ছুড়ে ফেলে দেওয়া হলো, একদিন সারা দুনিয়া আমার যোগ্যতার প্রশংসা করবে। এই প্রতিজ্ঞা শুধু নাইলাকে ফিরে পাওয়ার জন্য নয়, এই প্রতিজ্ঞা আমার নিজের আত্মসম্মানকে ফিরিয়ে আনার জন্য ছিল। সেদিন থেকে পুরনো রুবেল মরে গিয়েছিল, জন্ম নিয়েছিল এক নতুন রুবেল, যার বুকে ভালোবাসার জায়গা এখন শুধু একরাশ জেদ আর প্রতিশোধের আগুন। ঢাকা শহরটাকে পেছনে ফেলে রুবেল সেই দিন রাতে ট্রেন করে চট্টগ্রাম চলে এসেছিল। সাথে ছিল শুধু একটা ব্যাগ, আর বুকের ভেতর ছিল এক মহাসমুদ্রের সমান অপমানের জেদ। নাইলার বলা প্রতিটি শব্দ, তার বাবার ছুঁড়ে দেওয়া চেকের টুকরোগুলো সব কিছুই তার আত্মার মধ্যে এক স্থায়ী ক্ষত তৈরি করে দিয়েছিল। পরের কয়েকটা মাস ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। চট্টগ্রামের আগ্রাবাদে একটা ছোট্ট সাথে এক রুমের স্যাবলেট বাসায় তার ঠিকানা। দিনরাত এক করে সে শুধু কাজ করত, টিউশনি করে, ছোটোখাটো ফ্রিল্যান্সিং করে যা জমানো টাকা ছিল তাই দিয়ে সে একটা ট্রেডিং লাইসেন্স করে। তার লক্ষ্য একটাই, শূন্য থেকে শুরু করে এমন এক সাম্রাজ্য তৈরি করা যা একদিন ঢাকার আকাশ থেকেও দেখা যাবে। কয়েক মাস পর রুবেলের অফিসে ঘরের এক কোনায় একটা তোষক পাতা, আরেক কোনায় একটা টেবিল চেয়ার। টেবিলের ওপর ছড়ানো ছিটানো অসংখ্য কাগজ, একটা পুরনো ল্যাপটপ আর অগণিত খালি চায়ের কাপ। রুবেলকে দেখে বোঝার উপায় নেই, এই সেই ছেলেটা যে কিছুদিন আগেও প্রাণোচ্ছল হাসিতে পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখত। তার চুল উস্কো খুস্কো, চোখের নিচে গভীর কালি, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি। তার সমস্ত মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। রুবেল এতটাই মগ্ন ছিল যে সে শুনতেই পায়নি। দ্বিতীয়বার একটু জোরে শব্দ হওয়ার পর সে বিরক্ত হয়ে তাকায়। কে? দরজা খুলে আছে। দরজা ঠেলে ভেতরে ঢোকেন একজন স্মার্ট, আত্মবিশ্বাসী তরুণী। তার পরনে সাধারণ কিন্তু রুচিশীল সালোয়ার কামিজ, চোখে চশমা, হাতে একটা ফাইল। ঘরের অবস্থা আর রুবেলের চেহারা দেখে তার কপালে হালকা ভাঁজ পড়ে। ইনি অ্যানিকা, চট্টগ্রামের একজন পরিচিত আর্কিটেক্ট। এক্সকিউজ মি, আপনি কি মিস্টার রুবেল আহমেদ? হ্যাঁ বলুন। আমার নাম আনিকা, আনিকা চৌধুরী, ক্রিয়েটিভ হোমসের আর্কিটেক্ট। আপনি আমাদের অফিসে একটা ছোট কমার্শিয়াল স্পেসের ডিজাইনের জন্য মেল করেছিলেন, সেই ব্যাপারে কথা বলতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, বসুন। আনিকা বসার মতো কোনো জায়গা খুঁজে পায় না। চেয়ারের ওপর বই আর ফাইলের স্তূপ। সে ইতস্তত করে দাঁড়িয়েই থাকে। রুবেল অবশেষে ল্যাপটপ থেকে মুখ তুলে আনিকার দিকে তাকায় এবং পরিস্থিতিটা বুঝতে পারে। ও সরি, আমি আসলে... রুবেল চেয়ারের ওপর থেকে বইগুলো নামিয়ে কোনো মতে বসার একটা জায়গা করে দেয়। অ্যানিকা বসে তার ফাইল খোলে। আপনার মেলটা আমি দেখেছি। আপনি আগ্রাবাদে একটা পুরনো গোডাউনকে রেনোভেট করে একটা আইডি ফার্মের অফিস বানাতে চাইছেন। আপনার আইডিয়াটা ইন্টারেস্টিং, কিন্তু আপনার বাজেটটা একটু অবাস্তব, তাই তো বলতে চাইছেন? ঠিক তা নয়, তবে চ্যালেঞ্জিং। এই বাজেটে ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করে একটা আধুনিক অফিস স্পেস তৈরি করাটা প্রায় অসম্ভব। অসম্ভব শব্দটা আমার ডিকশনারিতে নেই মিস চৌধুরী। আমি চাই ওই বাঙ্গা গোডাউনটাই চট্টগ্রামের সবচেয়ে স্মার্ট আর
ইনোভেটিভ অফিস হবে। আমি চাই মানুষ ওটা দেখে যেন বুঝতে পারে যে কোনো কিছুই বদলে ফেলা সম্ভব। দরকার শুধু সদিচ্ছা আর সঠিক পরিকল্পনা। সদিচ্ছা হয়তো আপনার আছে মিস্টার রুবেল, কিন্তু শুধু সদিচ্ছা দিয়ে তো আর বিল্ডিং তৈরি হয়ে যায় না, আর তার জন্য টাকাও লাগে। আপনার বিজনেস প্রপোজালটা আমি দেখছি, আর এই টেকনোলজিস এখনও রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি। আপনার ফান্ডিং আসছে কোথা থেকে? আপাতত কোথাও থাকে না, আমি ব্যাংক লোনের জন্য চেষ্টা করছি, আশা করি পেয়ে যাব। শুধু আশা করি। এর উপর ভিত্তি করে তো আমি আমার ফার্মের সময় আর শ্রম নষ্ট করতে পারি না। আপনার কাছে কি কোনো প্ল্যান আছে, নাকি আপনি শুধু স্বপ্নের উপর ভর করে এত বড় একটা প্রজেক্ট শুরু করতে চাইছেন? অ্যানিকার সরাসরি এবং পেশাদারি প্রশ্নে রুবেল কিছুটা থমকে যায়। সে বুঝতে পারে এই মেয়েকে শুধু আবেগ দিয়ে ভোলানো যাবে না। সে তার চেয়ারটা অ্যানিকার দিকে পুরোপুরি ঘুরিয়ে বসে। এবার তার চোখে মুখে ফুটে ওঠে এক অন্য রকম আত্মবিশ্বাস। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন তো আছে, কিন্তু এটা শুধু আমার একার নয় স্বপ্ন। এটা এই দেশের হাজার হাজার তরুণের স্বপ্ন, যারা ভালো সুযোগের অভাবে নিজের মেধা কাজে লাগাতে পারছে না। আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে টাকা বা স্ট্যাটাস নয়, শুধু মেধা আর যোগ্যতার দাম দেওয়া হবে। আর এই টেকনোলজিস শুধু একটা আইটি ফার্ম হবে না, এটা হবে একটা বিপ্লব। বিপ্লব শব্দটা শুনতে খুব ভালো লাগে মিস্টার রুবেল, কিন্তু বিপ্লব করার জন্য রসদ লাগে। আপনার সেই রসদটা কই? আমার রসদ হলো আমার জেদ, আমার রসদ হলো আমার হার না মানা মানসিকতা। আমি জানি আমি আজ শূন্য, আমার কিচ্ছু নেই, কিন্তু আমি এটাও জানি এই শূন্য দিয়ে কীভাবে সব কিছু তৈরি করতে হয়। আপনি শুধু আমার অফিসের ডিজাইনটা করে দিন, এমন একটা ডিজাইন যা আমার স্বপ্নটাকে প্রতিফলন করবে। টাকার চিন্তা আপনাকে করতে হবে না, আপনার প্রাপ্য পারিশ্রমিক আপনি সময় মতো পেয়ে যাবেন। এটা আমার প্রতিজ্ঞা। দেখুন, আমি আপনার আবেগটাকে সম্মান করি, কিন্তু আমি একজন প্রফেশনাল। আবেগের বশে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আপনার কাছে যদি কোনো ফিনান্সিয়াল প্ল্যান না থাকে, তাহলে আমার পক্ষে এই প্রজেক্টে কাজ করা সম্ভব নয়। তাই আই এম সরি। অ্যানিকা উঠে দাঁড়ায়। রুবেল বুঝতে পারে সেই সুযোগটা হারাতে চলেছে। তার ভেতরটা ছটফট করে ওঠে। সে মরিয়া হয়ে শেষ চেষ্টা করে। প্লিজ বসুন, শুধু 5টা মিনিট। আমি জানি আপনি কেন বিশ্বাস করতে পারছেন না। আমার এখনকার অবস্থা দেখলে যে কেউ ভরসা পাবে না, কিন্তু বিশ্বাস করুন, আমি জানি আমি কি করছি। ঠিক আছে, বলুন। আপনি কি কখনো চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন মিস চৌধুরী? কখনো কি এমন হয়েছে যে কেউ আপনার স্বপ্নকে, আপনার ভালোবাসাকে, আপনার পুরো অস্তিত্বকে পায়ের নিচে পিষে ফেলেছে শুধু আপনার আর্থিক অবস্থা দিয়ে বিচার করে? আমি আপনার ব্যক্তিগত প্রশ্ন বুঝতে পারছি না। আমি হয়েছি, কিছুদিন আগেই হয়েছি। আমাকে বলা হয়েছে আমার নাকি কোনো যোগ্যতা নেই। আমাকে বলা হয়েছে আমি নাকি সারা জীবন সাধারণই থেকে যাব, আমার স্বপ্ন দেখারও কোনো অধিকার নেই। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এমন কিছু একটা করে দেখাবো যা ওই লোকগুলো কল্পনা করতে পারবে না। ওই অফিস, ওই কোম্পানি, এটা শুধু আমার ব্যবসা নয়, এটা আমার জবাব হবে। প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছেন? এটা শুধু প্রতিশোধ নয়, এটা আমার আত্মসম্মান ফিরিয়ে আনার লড়াই। এই লড়াইয়ে আমাকে জিততেই হবে, আমার কাছে আর কোনো পথ খোলা নেই। অ্যানিকা অনেকক্ষণ চুপ করে রুবেলের দিকে তাকিয়ে থাকে। সে কিছু একটা ভাবছে। রুবেলের ভেতরকার সততা আর জেদ তাকে স্পর্শ করেছে। সে বুঝতে পারে এই ছেলেটা হয়তো এখন শূন্য, কিন্তু এর মধ্যে আকাশ ছোঁয়ার মতো ক্ষমতা লুকিয়ে আছে। আমি আপনার প্রজেক্টে কাজ করব, তবে একটা শর্তে। কি শর্ত? আমি শুধু আপনার আর্কিটেক্ট হিসেবে কাজ করব না, আমি এই কোম্পানির একজন অংশীদারি হতে চাই। আমার ফার্মের প্রজেক্টর আর্কিটেকচার পার্টের সমস্ত খরচ বহন করবে। বিনিময় আমাকে কোম্পানির 5% শেয়ার দিতে হবে। রুবেল অ্যানিকার প্রস্তাবে হতবাক হয়ে যায়। সে ভেবেছিল অ্যানিকা হয়তো অগ্রিম টাকা চাইবে, কিন্তু সে কিনা সরাসরি অংশীদারিত্ব চাইছে। আপনি আপনি আমার উপর এতটা বিশ্বাস করছেন? আপনি তো আমাকে চিনেন না ঠিক মতো। আমি আপনাকে চিনি না মিস্টার রুবেল, কিন্তু আপনার চোখের আগুনটা আমি চিনি। আমি আপনার জেদটাকে বিশ্বাস করি। আমার মনে হচ্ছে এই আগুন আর এই জেদ একদিন সত্যি একটা বিপ্লব ঘটাতে পারবে, আর আমি সেই বিপ্লবের একজন অংশীদারি হতে চাই। বলুন, আপনি কি রাজি? রুবেলের চোখে জলে ভরে আসে। জীবনের সবচেয়ে কঠিন সময় যখন সে সম্পূর্ণ একা, তখন একজন প্রায় অচেনা মানুষ তার স্বপ্নের ওপর বিশ্বাস রাখছে। এটা তার কাছে ছিল এক অবিশ্বাস্য পাওয়া। সে বুঝতে পারে আল্লাহ যা দেয় তার জন্য নতুন কোনো দরজা খুলে দিচ্ছেন।
আমি রাজি মিস চৌধুরী, আর টেকনোলজিসে আপনাকে স্বাগতম। আনিকা, জাস্ট আনিকা ডাকলেই খুশি হব। সেই দিন সেই ভাঙা স্যাঁতস্যাঁতে ঘরটাতে দুটি স্বপ্নবাজ তরুণ তরুণী এক নতুন ভবিষ্যতের দিকে হাত বাড়ায়। অ্যানিকা শুধু রুবেলের ব্যবসায়িক অংশীদারি ছিল না, সে ধীরে ধীরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি, তার ভেঙে পড়া মানসিকতার একমাত্র অবলম্বন। অ্যানিকার বিশ্বাস, বুদ্ধি আর রুবেলের কঠোর পরিশ্রম, এই দুয়ের মাঝেই তাদের সেই ছোট উদ্যোগ আর এই টেকনোলজিস ধীরে ধীরে ডানা মেলতে শুরু করে। আর মাত্র 5 বছরের মধ্যে সেই ছোট চারা গাছটায় এক বিশাল মহিরুহে, যার নাম হয় RA গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অন্যতম শীর্ষ কোম্পানি। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে রুবেলের মার্সিডিজ গাড়িটা ততক্ষণে বনানীতে তাদের কর্পোরেট হেডকোয়ার্টারের পার্কিংয়ে এসে থেমেছে। আর এই টাওয়ারের 45 তলায় রুবেলের সুবিশাল অফিস। কাঁচের দেয়ালের ওপাশে পুরো ঢাকা শহরটা যেন পায়ের নিচে হাজারো জোনাকির মতো জ্বলছে। রুবেল তার অফিসের সেই কাঁচের দেয়ালের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতে জুসের গ্লাস, কিন্তু সে পান করছে না। তার স্থির দৃষ্টি হয়ে আছে অনেক দূরে, গুলশানের দিকে, যেখানে হয়তো চৌধুরী গ্রুপের অফিসটাও আবছাভাবে দেখা যাচ্ছে। তার চোখে এখন আর 5 বছর আগে সেই অপমানিত অসহায় তরুণের ছায়া নেই। অ্যানিকা নিঃশব্দে ঘরে ঢোকে, তার হাতে দুটো কফির মগ। সে রুবেলের এই নীরবতা আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকাকে খুব ভালো করে চেনে। এটা কোনো বড় ঝড়ের আগের শান্ত অবস্থা। সে একটা মগ রুবেলের পাশের টেবিলে রেখে আলতো করে তার কাঁধে হাত রাখে। আবারও অতীতে হারিয়ে গেলে? না, অতীত নয়, ভবিষ্যৎ দেখছিলাম। ভবিষ্যৎ? কাঁচের দেয়ালের ভিতর দিয়ে ভবিষ্যৎ দেখা যায় নাকি? তাহলে তো জ্যোতিষীরা আর না খেয়ে থাকতো না। দেখা যায় আনিকা, যদি তোমার কাছে সঠিক নকশাটা থাকে তাহলে ঠিকই দেখা যায়। এই যে শহরটা দেখছো, এই শহরের প্রতিটি আলো আধারির পেছনে এক একটা গল্প আছে। ক্ষমতা, অর্থ, ভালোবাসা, ঘৃণা, সব কিছু মিলেমিশে একাকার। আজ রাতে আমি সেই পুরনো গল্পের একটা নতুন অধ্যায় শুরু করে দিয়ে এলাম। পার্টিতে যা করলে সেটাকে তুমি নতুন অধ্যায় শুরু বলছো? আমার তো মনে হয় তুমি শুধু নিজের ইগোকে শান্ত করার জন্য পুরনো ক্ষতটা আবার খুঁচিয়ে এলে। ক্ষত না, এটা এখন আর ক্ষত নেই আনিকা, এটা এখন আমার শক্তির উৎস। তুমি কি জানো, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমি অপমানটাকে আমার ভেতরে বাঁচিয়ে রেখেছি। ওই তার ছেলের হাসি, ওই অহংকারী কথাগুলো, সব কিছু আমার কানে এখনো বাজে। ওগুলি আমাকে ঘুমাতে দেয়নি, আমাকে থামতে দেয়নি। আজ যখন নাইলের চোখে বড়ে দেখলাম, আরমানের অহংকারটা চুরমার হতে দেখলাম, তখন মনে হলো 5 বছরের সব কষ্ট এক মুহূর্তেই সার্থক হয়ে গেল। এইটাই কি তুমি চেয়েছিলে রুবেল? ওদেরকে ভয় পাইয়ে দেওয়া, অপমান করা, এইটাই কি তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্য? না, এটা লক্ষ্য নয়, এটা লক্ষ্যের পথে হাঁটার প্রথম ধাপ মাত্র। তুমি কি ভাবছো আমি শুধু দুটো কথা শুনিয়ে আসার জন্য এত আয়োজন করে হেলিকপ্টার নিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম? তাহলে কেন গিয়েছিলে? তোমার আসল উদ্দেশ্যটা কি? প্লিজ রুবেল, আমার কাছে লুকোচুরি খেলো না। তোমার এই গোপন মেসেজ, তোমার এই রহস্যময় আচরণ, সব কিছু আমাকে অস্থির করছে। আমি বুঝতে পারছি না তুমি এমন কিছু একটা পরিকল্পনা করছো যা তুমি আমাকে বলতে চাইছো না। আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না নিকে, কিন্তু কিছু লড়াই একা লড়তে হয়। আমি তোমাকে কোনো বিপদের মধ্যে ফেলতে চাই না। এই খেলাটা খুবই নোংরা, আর আমার প্রতিপক্ষরা খুব শক্তিশালী। বিপদ? শক্তিশালী প্রতিপক্ষ? তুমি কাদের কথা বলছো? সিরাজ চৌধুরী নাকি ওই আরমান? তুমি কি ওদের কোনো ক্ষতি করার কথা বলছো? ক্ষতি? আমি কারো ক্ষতি করছি না আনিকা, আমি শুধু মানুষকে তার আসল আয়নাটা দেখিয়ে দিই। কিছু মানুষ সেই আয়না নিজের কদর্য রূপটা দেখে ভয় পেয়েও যায়, সেটা তো আর আমার দোষ না। রুবেল, তোমার কথাগুলো আমার কাছে ধাঁধার মতো লাগছে। তুমি যদি আমাকে তোমার পরিকল্পনা অংশ নাই বানাতে চাও, ঠিক আছে, কিন্তু অন্তত আমাকে এইটুকু বিশ্বাস দাও যে তুমি এমন কোনো অন্যায় বা বেআইনি কাজ করবে না যা আমাদের এতদিনের সব পরিশ্রমকে, আমাদের স্বপ্নকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিবে। বেআইনি? চেচি, আমি আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। আমি যা কিছু করবো সব আইনের মধ্যে থেকেই করব। শুধু আমার খেলার নিয়মটা একটু আলাদা হবে। আমি ধাবার বোর্ডে এমন চাল দেবো যেটা প্রতিপক্ষ কল্পনা করতে পারবে না। তারা নিজের পাতা ফাঁদি নিজেরা আটকে যাবে। কিন্তু এর শেষ কোথায় রুবেল? ধরো তুমি তোমার প্রতিশোধ নিয়েই নিলে,
সিরাজ চৌধুরী, নায়লা সবাই তোমার সামনে হার মেনে নিল। তারপর তারপর কি তুমি শান্তি পাবে? তোমার ভিতরের এই আগুনটা কি নিভে যাবে? আমি জানি না, সত্যি জানি না। হয়তো যাবে, হয়তো যাবে না, কিন্তু আমি এটা জানি, এই আগুনটা না নিভলে আমি বাঁচতে পারবো না। এই বোঝাটা আমার কাঁধ থেকে নামতে হবে। আনিকা আর কোনো তর্ক করে না। সে রুবেলের পাশে এসে দাঁড়ায়, তার কাঁধে মাথা রাখে। আমি জানি না তোমার পরিকল্পনা কি, আমি এটাও জানি না তোমার এই লড়াই শেষ কোথায়, কিন্তু আমি শুধু একটা কথাই জানি, আমি তোমার পাশে আছি, সব সময় থাকবো। তুমি যদি কোনোদিন পথ হারিয়ে ফেলো, আমি তোমার হাত ধরে ফিরিয়ে আনবো। তুমি যদি অন্ধকারে হারিয়ে যাও, আমি তোমার জন্য আলো হয়ে জ্বলবো। শুধু আমাকে কথা দাও, তুমি নিজেকে হারিয়ে ফেলবে না, আমার থেকে দূরে যাবে না। অ্যানিকার কথায় রুবেলের কঠিন মুখটা একটু নরম হয়ে আসে। সে অ্যানিকার মাথায় আলতো করে হাত বোলায়। এই মেয়েটা তার জীবনে না এলে সে হয়তো সত্যিই হারিয়ে যেত। তোমাকে হারানোর ভয়টা তো আমার সবচেয়ে বড় দুর্বলতা আনিকা, আর আমার সবচেয়ে বড় শক্তিও চিন্তাও না। আমি এমন কিছু করব না যাতে তোমার মাথা নিচু হয়ে যায়। পুরনো খেলা নতুন করে শুরু করার সময় হয়েছে আনিকা। চৌধুরী গ্রুপ, আরমান সবাই এতদিন নিজেদের নিয়মে খেলেছে। তারা ভেবেছে তারা এই খেলার রাজা, কিন্তু তারা জানে না এই খেলায় নতুন একজন খেলোয়াড় নেমেছে। তবে এবার নিয়মগুলো আমারই হবে। এমন কিছু করো না যেখানে তোমাকে আমি হারিয়ে ফেলবো। বিশ্বাস রাখো আমার উপর। বিশ্বাস তো সেই প্রথম দিন থেকে আছে তোমার উপর। তাহলে মনে রেখো, জীবনে যা কিছুই হয়ে যাক, আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরাতে পারবে না। ভালোবাসি। আমিও কি? ভালোবাসি, অনেক অনেক। একদিকে নাইলা তার গুলশানের ডুপ্লেক্স বাড়ির সুবিশাল বেডরুমে বসেছিল। তার সামনে খোলা পড়ে আছে নামকরা সব ফ্যাশন ম্যাগাজিন, কিন্তু তার সেই দিকে কোনো মনোযোগ নেই। তার মনটা পড়ে আছে গত রাতের ঘটনায়। রুবেলের সেই শীতল চাহনি, তার রহস্যময় হাসি, সব কিছু যেন বারবার তার চোখের সামনে ভেসে উঠেছে। ঠিক তখনই তার ফোনটা তীব্রভাবে বেজে ওঠে। স্ক্রিনে আরমানের নামটা ভাসতেই সে কিছুটা বিরক্ত হয়ে ফোনটা ধরে। হ্যালো আরমান, হোয়াটসঅ্যাপ? আমি তো ভাবলাম তুমি তোমার নতুন ফ্যাক্টরি ভিজিটে গেছো। ফ্যাক্টরি? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে নাইলা, সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে? এত টেনশনে আছো কেন? শান্ত হয়ে বলো। শান্ত হব কিভাবে? শেয়ার মার্কেটে আমার কোম্পানির শেয়ারের দাম হু হু করে পড়ছে। আজ সকালে মার্কেট খোলার পর থেকেই শুধু লোয়ার সার্কিট। আমার ব্রোকার ফোন ধরছে না। ব্যাংকে ফোন দিয়েছিলাম, তারা বলছে আমার সব অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দেওয়া হয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগে নাকি আমার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হোয়াট? মানি লন্ডারিং? কিন্তু কিভাবে? এটা তো অসম্ভব। নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তুমি ভালো করে খোঁজ নিয়েছো তো? ভুল? কোনো ভুল হচ্ছে না নাইলা, এটা একটা পরিকল্পিত আক্রমণ। কেউ আমার পেছনে লেগেছে। আমার সব বিজনেস পার্টনাররা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার সব শেষ হয়ে গেছে নাইলা, আমি দেউলিয়া হয়ে গেছি। মাথা খারাপের মতো কথা বলো না আরমান। তোমার বাবা আছেন, তোমার এতদিনের জমানো। বাবার অবস্থাও ভালো না, তার বিজনেসেও নাকি কী সব ট্যাক্সের ঝামেলা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে ওই লোকটার হাত আছে। কোন লোকটা? ওই যে রুবেল, গত রাতের পার্টিতে যে এসেছিল, ওর ওই শয়তানি হাসিটা আমার এখনও চোখে ভাসছে। ও আসার পর থেকেই আমার জীবনে এই ঝড় শুরু হয়েছে। নিশ্চয়ই ও কিছু করেছে। তুমি তো ওকে চিনতে, তাই না? বলো নাইলা, সত্যি করে বলো, কী সম্পর্ক ছিল তোমার ওর সাথে? আরমান প্লিজ, এখন এসব কথা বলার সময় নেই। ও ও আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল, অনেক আগের কথা। ফ্রেন্ড নাকি তার চেয়েও বেশি কিছু? আমি এখন সব বুঝতে পারছি। তুমি ওকে দেখে ভয় পেয়েছিলে, ওই লোকটাই আমার সব শেষ করে দিয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে। আরমানের কথা শেষ হওয়ার আগেই নাইলার মায়ের ফোন আসে। সে আরমানের ফোনটা কেটে দিয়ে তার মায়ের ফোন ধরে। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঢিপ ঢিপ করছিল। হ্যালো মা, কি হয়েছে? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? নাইলা, মারে, আমাদের সব শেষ হয়ে গেল। কি বলছো এসব মা? কি হয়েছে? পরিষ্কার করে বলো। তোর বাবাকে
তোর বাবাকে দুদক থেকে লোকজন এসে ধরে নিয়ে গেছে। 10 বছর আগের কোনো একটা পুরনো দুর্নীতির মামলা নাকি আবার নতুন করে ওপেন হয়েছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি বাড়ি সব কিছু নাকি সিজ করে দিয়েছে। আমরা এখন রাস্তায় নেমে এলাম রে মা। ফোনটা নাইলার হাত থেকে খসে পড়ে যায়। তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। আরমানের ব্যবসা শেষ, বাবার সম্মান, প্রতিপত্তি, অর্থ সব কিছু একদিনে ধুলোয় মিশে গেল। না না, এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। তার চোখের সামনে তখন শুধু একটাই মুখ ভাসছে, রুবেলের। সেই শান্ত শীতল হিসেবে মুখ, তার সেই কথাগুলো কানে বাজছে। সময় সত্যি অদ্ভুত, তাই না? কখন যে কাকে কোথায় এনে দাঁড় করায়। নাইলার বসতে আর বাকি থাকে না এই ভয়ঙ্কর খেলার অদৃশ্য খেলোয়াড়টাকে। সে মরিয়া হয়ে আমার নম্বর খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে জানে না যে আমার পুরনো সব নম্বর বন্ধ। সে আমার অফিসের ঠিকানা জোগাড় করার জন্য তার পরিচিত সব জায়গায় ফোন করতে শুরু করে। তার এখন একটাই লক্ষ্য, আমার মুখোমুখি হওয়া। একদিকে যখন নাইলার সাজানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তখন আরই টাওয়ারের কনফারেন্স রুমে রুবেল আর অ্যানিকা তাদের স্বপ্নের প্রজেক্ট ফিনিক্সের ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে মিটিংয়ে ব্যস্ত। রুবেলের আত্মবিশ্বাসী প্রেজেন্টেশন আর অ্যানিকার নিখুঁত পরিকল্পনা সবার মন জয় করে নেয়। মিটিং শেষে সবাই যখন তাদের অভিনন্দন জানাচ্ছিল, তখন অ্যানিকার চোখ ছিল শুধু রুবেলের দিকে। গত কয়েকদিন ধরে সে রুবেলের মধ্যে এক নতুন পরিবর্তন লক্ষ্য করেছে। রুবেল অফিসের কাজ ঠিকমতোই করছে, কিন্তু তার বাইরেও সে যেন অন্য এক জগতে বাস করছে। রাতে রুবেল ও অ্যানিকার অ্যাপার্টমেন্টে। রুবেল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো, শুনছি। ল্যাপটপটা বন্ধ করে আমার দিকে তাকাও, কথাটা জরুরি। রুবেল ল্যাপটপ বন্ধ করে অ্যানিকার দিকে ফেরে। অ্যানিকার মুখটা থমথমে। গত 3 রাত ধরে আমি খেয়াল করেছি তুমি ঘুমাও না, সারা রাত বারান্দায় পায়চারি করো আর ফিসফিস করে ফোনে কথা বলো। কে এরা রুবেল? কাদের সাথে তুমি এত রাতে কথা বলো? আরে ও কিছু না, নতুন প্রজেক্টের কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ওদের সাথে টাইম জোনের সমস্যার জন্য রাতে কথা বলতে হয়। তাই? তাহলে কাল রাতে যে তুমি ফোনে কাউকে বলছিলে সিরাজ চৌধুরীর 10 বছর আগের ফাইলটা ডাস্টবিন থেকে বের করার সময় হয়েছে, সেটাও কি কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল? অ্যানিকার প্রশ্নে রুবেল মুহূর্তের জন্য চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মুখে একটা হালকা হাসি ফুটিয়ে তোলে। তুমি আমার কথা আড়ি পেতে শুনছিলে? দ্যাটস নট ফেয়ার আনিকা। আমি আড়ি পাতিনি, আমি তোমার জন্য কফি নিয়ে এসেছিলাম। রুবেল, আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। কি করছো তুমি এসব? আজকে নিউজ দেখেছো? চৌধুরী গ্রুপের চেয়ারম্যান সিরাজ চৌধুরীকে দুদক অ্যারেস্ট করেছে। আরমান চৌধুরীর শেয়ার মার্কেট ধস নেমেছে। এই সব কিছুর সাথে কি তোমার কোনো যোগসূত্র আছে? আমি তো আগে বলেছি আমি শুধু দর্শক। যা হচ্ছে তা তাদের কর্মফল। কর্মফল নাকি তোমার সাজানো নাটক? আমাকে সত্যিটা বলো রুবেল, তুমি কি ওদের বরবাদ করার জন্য কোনো নোংরা খেলা খেলছো? নোংরা খেলা তো ওরা আমার সাথে খেলেছে আনিকা। আমি তো শুধু সেই খেলার নিয়মগুলো ওদেরকেই ফিরিয়ে দিচ্ছি। তুমি এত চিন্তা করছো কেন? আমাদের প্রজেক্ট তো ঠিকমতোই চলছে। আমরা আমাদের স্বপ্ন পূরণের দিকেই তো এগোচ্ছি। আমাদের স্বপ্ন? আমাদের স্বপ্নে তো কারো জীবন ধ্বংস করে দেওয়ার কথা ছিল না রুবেল। আমি এমন কোনো সাফল্যের অংশীদারি হতে চাই না যার ভিত্তিটা অন্যের চোখের জলের উপর তৈরি। অ্যানিকার গলা ধরে আসে। সে আর কোনো কথা না বলে বেডরুমে চলে যায়। রুবেল সেখানেই বসে থাকে। তার হাসি খুশি মুখটা মুহূর্তেই আবারও কঠিন হয়ে যায়। সে জানে সে অ্যানিকাকে কষ্ট দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে সত্যিটা বলার মতো অবস্থাতেও সে নেই। পরের কয়েকটা দিন আনিকা আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। আমাদের মধ্যে একটা শীতল দূরত্ব তৈরি হয়, আর আমি এই দূরত্বটা সহ্য করতে পারছিলাম না। আমার অভিমানী প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য নানা রকম মজারও কাণ্ড করে দিলাম। একদিন মাঝরাতে অ্যানিকার ঘুম ভেঙে যায়। সে দেখে রুবেল তার পাশে বসে এক বাটি চকলেট আইসক্রিম নিয়ে তার দিকে তাকিয়ে হাসছে। ঘুমিয়ে পড়েছিলে? তোমার না কথা না বলার ব্রত ছিল, কিন্তু দেখো এই আইসক্রিম বেচারা একা একা গলে যাচ্ছে। ওর সাথে তো অন্তত কথা বলতে পারো। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছে নেই, তুমি খাও। কিভাবে খাই বলো তো? ওর গায়ে তো বড় বড় করে লেখা আছে শুধু অ্যানিকার জন্য। আমি খেলে তো আমার পেট ব্যথা করবে। আরেকদিন একটা খুব গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের মাঝখানে রুবেল হঠাৎ একটা কাগজ অ্যানিকার দিকে এগিয়ে দেয়। অ্যানিকা বিরক্ত হয়ে কাগজটা খোলে। তাতে বড় বড় অক্ষরে লেখা, তোমার ওই রাগের মুখটা যেন আকাশের কালো মেঘ।
একটু যদি হাসো তুমি, বাড়বে আমার হার্টের বেগ। ইতি তোমার অবাধ্য প্রেমিক। কবিতাটা পড়ে অ্যানিকা আর হাসি চেপে রাখতে পারে না। মিটিংয়ে সবাই অবাক হয়ে তাদের দিকে তাকায়। রুবেলের এই ছোটো ছোটো পাগলামিগুলো ধীরে ধীরে অ্যানিকার অভিমানের বরফ গলিয়ে দেয়। এমনই এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় তারা অফিসের কাজ শেষ করে তাদের অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে কফি খাচ্ছিল। রুবেল হঠাৎ করেই অ্যানিকার হাতটা ধরে। অ্যানিকা, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমার অনেক কিছুই তুমি বুঝতে পারছো না, কিন্তু প্লিজ আমার উপর থেকে বিশ্বাসটা হারিও না। আমার জীবনের এই জ্বরটাই খুব তাড়াতাড়ি থেমে যাবে। আর তারপর কি? তারপর আমি তোমাকে আমার জীবনের জ্বরটা সামলানোর দায়িত্বটা চিরদিনের জন্য দিয়ে দিতে চাই। আমি তোমাকে শুধু আমার বিজনেস পার্টনার হিসেবে নয়, আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। রুবেল তার পকেট থেকে একটা ছোট বক্স বের করে, তার ভেতরে থাকা একটা হীরার আংটি বের করে। উইল ইউ ম্যারি মি অ্যানিকা? অ্যানিকা বাকরুদ্ধ, তার চোখ জলে ভরে যায়। সে রুবেলের সব রহস্য, সব অভিমান ভুলে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রুবেল আর অ্যানিকার এঙ্গেজমেন্টের ঠিক পরের দিন রুবেল অফিসে তার কেবিনে বসেছিল। তার মুখে ছিল এক তৃপ্তির হাসি। তার জীবনের দুটো লক্ষ্যই যেন পূরণ হতে চলেছে। ঠিক তখনই তার ইন্টারকমে রিসেপশনিস্টের আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে। স্যার, একটা বড় সমস্যা হয়ে গেছে। নাইলা চৌধুরী নামের একজন মহিলা কোনোভাবেই বাধা মানছে না। তিনি জোর করে আপনার কেবিনের দিকে আসছেন। রুবেল কিছু বলার আগেই তার কেবিনের দরজা সজোরে খুলে যায়। ভেতরে ঢোকে নাইলা। তার সেই দামি পোশাক নেই, মুখে কোনো মেকআপ নেই, চুলগুলো এলোমেলো, চোখ দুটো কান্নার কারণে ফুলে লাল হয়ে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই এই সেই মেয়ে যে কিছুদিন আগেও ঢাকার সবচেয়ে অভিজাত পার্টির মধ্যমণি ছিল। রুবেল, এসো নাইলা, আমি জানতাম তুমি আসবে। কেন করলে তুমি এটা রুবেল? কেন? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে অপমান করেছি। তার জন্য তুমি আমার সাথে এমন করলে। আমার বাবাকে জেলে পাঠালে, আরমানকে পথে বসিয়ে দিলে, আমার সব কিছু তুমি কেড়ে নিলে। আমি কিছুই খেয়ে নেইনি নাইলা, আমি তো শুধু তোমার জিনিস তোমাদেরকেই ফিরিয়ে দিয়েছি। তোমার বাবা মানুষকে ঠকিয়ে যে টাকার পাহাড় করেছিল, আরমান শেয়ার মার্কেটে কারচুপি করে যে সাম্রাজ্য বানিয়েছিল, আমি তো শুধু সেই মিথ্যের পর্দাটা সরিয়ে দিয়েছি। সুদের সামনে আসতেই তো তোমাদের সব কিছু তাসের গড়ের মতো ভেঙে পড়লো। এখানে আমার দোষটা কোথায়? নাইলা হাঁটু কেটে রুবেলের পায়ের কাছে বসে পড়ে। আমি জানি আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি রুবেল। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আমি টাকার পিছনেই ছুটেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে বাঁচাও রুবেল। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। প্লিজ প্লিজ আমার জীবনটা আমাকে ফিরিয়ে দাও। রুবেল কোনো উত্তর দেয় না। সে শুধু নাইলার এই করুণ অবস্থা দেখতে থাকে। তার মুখে কোনো দয়া বা করুণা নেই, আছে শুধু এক অদ্ভুত শীতল তৃপ্তির হাসি, যেন সে বহু বছর ধরে এই দৃশ্যটা দেখার জন্যই অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা খুলে ভেতরে ঢোকে অ্যানিকা। নাইলাকে রুবেলের পায়ের কাছে ওই অবস্থায় দেখে সে স্তম্ভিত হয়ে যায়। নাইলা লজ্জা পেয়ে কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। কি হচ্ছে এসব রুবেল? নাইলা এখানে কেন এসেছিল? আর ও এরকম করছিল কেন? রুবেল কোনো উত্তর না দিয়ে শুধু হাসে। অ্যানিকা এগিয়ে এসে টেবিলের ওপর দেখে একটা ফাইল খোলা পড়ে আছে। ফাইলের ওপর বড় বড় করে লেখা অপারেশন চেকমেট। অ্যানিকা কাঁপা কাঁপা হাতে ফাইলটা খোলে। ফাইলের ভেতরে সিরাজ চৌধুরী আর আরমান চৌধুরীর সমস্ত কুকীর্তির অকাট্য প্রমাণ, তাদের গোপন ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, তাদের প্রতিটি বেআইনি লেনদেনের প্রমাণ, সব কিছু সাজানো। অ্যানিকা বুঝতে পারে এগুলো কোনো সাধারণ তথ্য নয়, এগুলো এমন তথ্য যা শুধু ভেতরকার কোনো মানুষই জানতে পারে। সে হতবাক হয়ে রুবেলের দিকে তাকায়। এই সব কিছু তুমি করেছো? তুমি পরিকল্পনাভাবে ওদের ধ্বংস করেছো? আমি শুধু তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছি অ্যানিকা। অ্যানিকা বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসার মানুষটার এই ভয়ঙ্কর রূপটা সে দেখছে। সে যখন কিছু একটা বলতে যাবে ঠিক তখনই রুবেলের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। রুবেল ভ্রু কুঁচকে ফোনটা ধরে স্পিকারে দেয়। হ্যালো, কে? ওপাশ থেকে এক শীতল ভারী অচেনা কণ্ঠ ভেসে আসে। কণ্ঠস্বরে ছিল এক ভয়ঙ্কর ক্ষমতার সুর। মিস্টার রুবেল, আপনার খেলাটা চমৎকার ছিল। আপনি খুব সুন্দরভাবে আমার শত্রুদের দাবার বোর্ড থেকে সরিয়ে দিয়েছেন। আমি আপনার কাজে খুবই মুগ্ধ।
কে আপনি? কি বলছেন এসব? কিন্তু আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। আপনি যার পাতা দাবার বোর্ডে এতক্ষণ ধরে চাল দিচ্ছিলেন, সেই আসল খেলোয়াড় তো আমি। আপনি যে প্রমাণগুলো ব্যবহার করে সিরাজ চৌধুরীকে ফাঁসিয়েছেন, সেগুলো নকল। ওগুলো আমি বাজারে ছড়িয়েছিলাম আপনাকে টোপ হিসেবে গেলানোর জন্য। ফোনটা কেটে যায়। রুবেলের আত্মবিশ্বাসী বিজয় মুখটা প্রথমবারের মতো ভয়ে আতঙ্কে কাগজের মতো সাদা হয়ে যায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। সে বুঝতে পারে সে এতদিন ধরে শিকারী ভেবে যাকে তাড়া করছিল, আসলে সে নিজেই অন্য কোনো ভয়ঙ্কর শিকারির পাতা ফাঁদে পা দিয়েছে। সে এক অদৃশ্য শত্রুর দাবার খুঁটি হয়ে নিজের অজান্তেই তার খেলাটা খেলে দিয়েছে। সেই একটি ফোন কল রুবেলের পুরো পৃথিবীটাকে উলটপালট করে দিয়েছিল। যে বিজয়ের আনন্দে সে ভাসছিল, তা এক মুহূর্তে পরিণত হয়েছিল ভয়ঙ্কর এক আশঙ্কায়। সে আর অ্যানিকা দুজনেই সেই রাতে স্তব্ধ হয়ে বসেছিল। অ্যানিকা রুবেলের পরিকল্পিত প্রতিশোধের আঘাতে যতটা না কষ্ট পেয়েছিল, তার চেয়ে বেশি হতবাক হয়েছিল এই নতুন শত্রুর আবির্ভাবে। পরের 48 ঘন্টা আমি যেন এক জোরের বেগে কাজ করি। আমার কোম্পানির সেরা সাইবার সিকিউরিটি টিম, দেশের সেরা প্রাইভেট ইনভেস্টিগেটর, এমনকি আন্ডারওয়ার্ল্ডের থাকা আমার পুরনো কিছু সোর্স সবাইকে একযুগে কাজে লাগিয়ে দিয়েছি। আমার লক্ষ্য একটাই, সেই অদৃশ্য ফোন কলারের পরিচয় বের করা। কে সেই ব্যক্তি যে আমার চেয়েও 2 ধাপ এগিয়ে চিন্তা করছে? 2 দিন পর আরএ টাওয়ার এর সিক্রেট অপারেশন রুম। ঘরটা অন্ধকার, শুধু অসংখ্য মনিটরের নীল আলোয় চারপাশ আলোকিত। রুবেল এক দৃষ্টে তাকিয়ে আছে সেন্ট্রাল মনিটরের দিকে। তার পাশে বসে আছে তার চিফ টেকনিক্যাল অফিসার রিয়াদ। গত 48 ঘন্টায় তারা এক মুহূর্তের জন্য ঘুমায়নি। স্যার, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। কলার একটা অত্যাধুনিক ভয়েস মাস্কিং সফটওয়্যার আর মাল্টিপল ভিপিএন লেয়ার ব্যবহার করছিল, কিন্তু আমাদের অ্যালগরিদম ফাইনাল লেয়ারটা ব্রেক করতে চলেছে আর মাত্র কয়েক সেকেন্ড। মনিটরের স্ক্রিনে দ্রুত গতিতে কিছু কোড রান করতে থাকে। রুবেলের হৃৎপিণ্ড উত্তেজনায় দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। অবশেষে স্ক্রিনে একটা নাম ভেসে ওঠে, আর সেই নামটা দেখার সাথে সাথেই রুবেলের পুরো শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। নামটা ছিল মির্জা আহমেদ চৌধুরী। মির্জা সাহেব, দেশের সবচেয়ে সম্মানীয় শিল্পপতি। এটা কিভাবে সম্ভব স্যার? নিশ্চয়ই আমাদের সিস্টেমে কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হয়নি রিয়াদ, কোনো ভুল হয়নি। আমি ভুল করেছি। আমি এতদিন ধরে বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে ইঁদুরকে ভয় দেখাচ্ছিলাম। রুবেল চেয়ারে ধপ করে বসে পড়ে। তার মাথায় তখন সব কিছু পরিষ্কার হতে শুরু করেছে। পার্টিতে মির্জা সাহেবের সেই উষ্ণ অভ্যর্থনা, তাকে নেক্সট বিগ থিং বলে পরিচয় করিয়ে দেওয়া, সব কিছুই ছিল এক নিখুঁত অভিনয়। মির্জা সাহেবের সিরাজ চৌধুরীর পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি বছরের পর বছর ধরে সিরাজ চৌধুরীকে ধ্বংস করার সুযোগ খুঁজছিলেন, আর রুবেলের প্রতিশোধের আগুনকে তিনি শুধু একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ঠিক তখনই রুবেলের পার্সোনাল সেক্রেটারি ইন্টারকমে ফোন করে। স্যার, একটা জরুরি কল আছে আপনার জন্য। কে? মির্জা আহমেদ চৌধুরী স্যার। রুবেল চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বাঘ নিজেই তাকে তার গুহায় আক্রমণ জানাচ্ছে। লাইনটা কানেক্ট করো। হ্যালো রুবেল, আশা করি ভালো আছো। আমার ফোন পেয়ে নিশ্চয়ই অবাক হওনি। অবাক হওয়ার দিন শেষ হয়ে গেছে মির্জা সাহেব, এখন শুধু সত্যিটা জানার অপেক্ষা। বাহ, তুমি আসলেই বুদ্ধিমান ছেলে, আমার পছন্দ আছে। শোনো, আজ বিকেলে আমার ব্যক্তিগত অফিসে চলে এসো। তোমার সাথে কিছু নতুন সমীকরণ নিয়ে আলোচনা করার আছে। আশা করি তুমি আসবে। ফোনটা কেটে যায়। রুবেল জানে এই আক্রমণ আসলে একটা ফাঁদ, কিন্তু এই ফাঁদে তাকে পা দিতেই হবে আসল খেলোয়াড়ের সাথে মুখোমুখি হওয়ার জন্য। মির্জা সাহেবের ব্যক্তিগত অফিসটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। ঘরের প্রতিটি জিনিসপত্র যেন আভিজাত্য আর ক্ষমতার কথা বলছে। রুবেল যখন ভেতরে ঢোকে, মির্জা সাহেব তখন একটা ইজি চেয়ারে বসে পাইপ টানছিলেন। তার মুখে এক রহস্যময় হাসি। এসো রুবেল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। ধন্যবাদ, কিন্তু আমি দাঁড়ানো অবস্থাতেই ঠিক আছি। বলুন, কেন ডেকেছেন? এত অধৈর্য হচ্ছ কেন? খেলা তো মাত্র শুরু হলো। তুমি খুব ভালোই খেলেছ রুবেল। সিরাজ চৌধুরীকে পথে বসিয়ে দিয়েছ, আরমানকে দেউলিয়া করে দিয়েছ, যা আমি গত 20 বছরও করতে পারিনি। তা তুমি মাত্র কয়েক সপ্তাহে করিয়ে দেখিয়েছ। ইমপ্রেসড। আপনি তো আমাকে দিয়ে এই খেলাটা খেলিয়েছেন। নকল প্রমাণগুলো আপনিই ছড়িয়েছিলেন, তাই না? আপনি জানতেন আমি আমার প্রতিশোধের জন্য
মরিয়া হয়ে থাকবো এবং আপনার পাতা টোপটা সহজে গিলে নেব। একদম ঠিক। তুমি একটা ছোট পুকুরের মাছ ধরতে গিয়ে পুরো সমুদ্র তোলপাড় করে দিয়েছো, কিন্তু তুমি এটা ভুলে গিয়েছিলে যে সেই সমুদ্রে তোমার চেয়েও বড় হাঙর থাকতে পারে, আর আমি হলাম সেই হাঙর। এখন আপনি আমার কাছে কি চান? আমি তোমার কাছে কিছু চাই না রুবেল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। সিরাজ চৌধুরী এখন জেলে, কিন্তু তার অনেক গোপন সম্পত্তি এখনো দেশের বাইরে রয়ে গেছে। সে যদি মুখ খোলে তাহলে এমন অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে যা আমার বিজনেসের জন্য ক্ষতিকর। আমি চাই সিরাজ চৌধুরী যেন চিরদিনের জন্য নিঃস্ব হয়ে যায়, তার শেষ সম্বলটুকু যেন কেড়ে নেওয়া হয়। তো এই কাজটাও আমাকেই করতে হবে? হ্যাঁ, কারণ এই কাজটা করার জন্য যে ধরনের রুটলেস মানসিকতা দরকার সেটা তোমার মধ্যে আছে, আমি দেখেছি। বিনিময়ে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। যেমন? আমি তোমাকে আমার ব্যবসার 25% শেয়ারের মালিকানা দেব, আর দুজন মিলে পুরো দেশের বিজনেস সেক্টরটাকে কন্ট্রোল করব। তুমি আর আমি হব এই দেশের অর্থনীতির রাজা। ভেবে দেখো রুবেল, যে ছেলেটাকে একদিন একটা বাক্স চেক দিয়ে অপমান করা হয়েছিল, আজ তাকে দেশের সবচেয়ে বড় কোম্পানির অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় প্রতিশোধ আর কি হতে পারে? রুবেল চুপ করে থাকে। প্রস্তাবটা ছিল লোভনীয়। একদিকে তার বহু বছরের প্রতিশোধ পূরণের সুবর্ণ সুযোগ, অন্যদিকে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এক অবিশ্বাস্য সিঁড়ি। তবে আমার একটা ছোট শর্ত আছে। আমি জানতাম। তোমার ওই প্রজেক্ট ফিনিক্স, ওটার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই ওই প্রজেক্টের সমস্ত টেকনিক্যাল ডিটেলস, সব গোপন তথ্য তুমি আমার হাতে তুলে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে রুবেল চমকে ওঠে। প্রজেক্ট ফিনিক্স শুধু তার বা অ্যানিকার স্বপ্ন নয়, এটা তাদের কোম্পানির ভবিষ্যৎ। এটা তো অ্যানিকার প্রজেক্ট, আমি ওকে ঠকাতে পারবো না। ভালোবাসা, বিশ্বাস, এসব আবেগ ব্যবসায় চলে না রুবেল। অনেকে একটা সিঁড়ি মাত্র, যা ব্যবহার করে তুমি এত দূর এসেছো। এখন সময় এসেছে সেই সিঁড়িটাকে লাথি মেরে ফেলে দেওয়ার। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি একজন সাধারণ প্রেমিক হয়ে থাকবে নাকি এই দেশের রাজা হবে। কালকের মধ্যে তোমার সিদ্ধান্তটা জানিও। অফিস থেকে বেরিয়ে রুবেলের মনে হচ্ছিল সে যেন দুটো পৃথিবীর মাঝখানে আটকে গেছে। একদিকে প্রতিশোধ আর ক্ষমতার চূড়া, অন্যদিকে ভালোবাসার বিশ্বাস। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। বিধ্বস্ত অবস্থায় সে যখন অ্যাপার্টমেন্টে ফেরে, অ্যানিকা তার মুখের অবস্থা দেখেই সবটা বুঝে যায়। মির্জা সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি কিভাবে জানলে? আমি তোমার গাড়িতে ট্র্যাকার লাগিয়েছিলাম তোমার নিরাপত্তার জন্য। বলো কি কথা হলো? উনিই কি সেই অদৃশ্য শত্রু? রুবেল আর কোনো কিছু না লুকিয়ে অ্যানিকাকে সবটা খুলে বলে। মির্জা সাহেবের পরিচয়, তার ভয়ঙ্কর প্রস্তাব, সব কিছু। সব শুনে অ্যানিকা কিছুক্ষণ চুপ করে থাকে। আমি কি করব অনিকা? আমার মাথা কাজ করছে না। একদিকে আমার এত বছরের স্বপ্ন সিরাজ চৌধুরীকে পুরোপুরি শেষ করে দেওয়ার সুযোগ, অন্যদিকে তুমি আমাদের স্বপ্ন। তোমার স্বপ্ন? রুবেল, তুমি কি এখনো বুঝতে পারছো না? তুমি কোনো স্বপ্ন পূরণ করছো না, তুমি শুধু একটা দুঃস্বপ্নের পিছনে ছুটছো। মির্জা সাহেব আজ তোমাকে ক্ষমতার লোভ দেখাচ্ছে, কাল যখন তার কাজ শেষ হয়ে যাবে তখন তোমাকেও সিরাজ চৌধুরীর মতো ছুঁড়ে ফেলে দেবে। তুমি কি এটা দেখতে পাচ্ছ না? আমি জানি আমার ভেতরটা বলছে এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না। সিরাজ চৌধুরীকে তার প্রাপ্য শাস্তিটা পেতেই হবে। অ্যানিকা রুবেলের দুটো হাত ধরে বলে, শাস্তি দেওয়ার মালিক তুমি নও রুবেল, আইন আছে, আদালত আছে। তুমি যদি প্রতিশোধের জন্য অন্যায় পথ বেছে নাও তাহলে তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রতিশোধ হয়তো তোমাকে সাময়িক তৃপ্তি দিবে, কিন্তু সারা জীবনের জন্য তোমার ভিতরের মানুষটাকে মেরে ফেলবে। তুমি কি সেই মৃত মানুষটা হতে চাও রুবেল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। রুবেল প্রচণ্ড মানসিক চাপে ভেঙে পড়ে। সে সোফায় বসে দুই হাতে নিজের মাথা চেপে ধরে। অ্যানিকা তার পাশে বসে তাকে আলতো করে জড়িয়ে ধরে। শোনো, আমার দিকে তাকাও। তোমার কি মনে আছে 5 বছর আগে তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তুমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাও যেখানে শুধু মেধা আর যোগ্যতার দাম দেওয়া হবে। তুমি বিপ্লব ঘটাতে চেয়েছিলে রুবেল, কারো জীবন ধ্বংস করতে চাওনি। তোমার সেই স্বপ্নটা কি মরে গেছে?
অ্যানিকার কথায় রুবেল কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে সে তার আসল লক্ষ্য থেকে অনেক দূরে সরে এসেছে। সেই রাতে রুবেল একা একা তার ঘরের আয়নার সামনে দাঁড়ায়, নিজেকেই নিজে বলে, শালা রুবেল, বিলিয়নিয়ার হয়েছিস আর এই টাওয়ারের মালিক হয়েছিস, কিন্তু জীবনে এক ফুটা শান্তি নেই। একদিকে আছে প্রাক্তন গার্লফ্রেন্ডের বাপ, যাকে আমি শেষ করতে চাই, আর একদিকে আছে মির্জা সাহেব, যে আমার হবু শ্বশুর হওয়ার চান্সে আছে, মানে শত্রু। আমার জীবনটা কি কোনো বাংলা সিনেমা নাকি রে ভাই? হিরো আমি, ভিলেনও আমি, ক্লাইম্যাক্স কি হবে ডিরেক্টর তো সেটাও বলে দিচ্ছে না। দর্শক বুঝতেই পারছেন অ্যানিকা আসলে মির্জা সাহেবেরই মেয়ে। তার এই একাকী প্রলাপের মধ্যেও ছিল এক গভীর যন্ত্রণা, কিন্তু অ্যানিকার ভালোবাসা আর বিশ্বাস তাকে সঠিক পথটা বেছে নেওয়ার জন্য শক্তি যোগায়। অনেক ভাবার পর রুবেল একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসে। সে মির্জা সাহেবকে ফোন করে জানায় যে সে তার প্রস্তাবে রাজি। সেই প্রজেক্ট ফিনিক্সের সমস্ত তথ্য হস্তান্তরের জন্য পরের দিন সন্ধ্যায় একটা ফাইনাল মিটিংয়ের ব্যবস্থা করে। মির্জা সাহেব তার এই সিদ্ধান্তে খুব খুশি হন। কিন্তু পর্দার আড়ালে আমি অন্য এক খেলা শুরু করেছি। আমার সবচেয়ে বিশ্বস্ত লোককে দিয়ে গোপনে নায়লার সাথে যোগাযোগ করলাম। নায়লা এখন তার মায়ের সাথে পুরান ঢাকার এক মামার বাসায় আশ্রয় নিয়েছে। আমার ফোন পেয়ে সে প্রথমে ভয় পেলেও পরে কথা বলতে রাজি হয়। পুরান ঢাকার একটি অন্ধকার গলি। রুবেল হুডি পরে মুখ ঢেকে নায়লার সাথে দেখা করতে আসে। নায়লা তাকে দেখে অবাক হয়ে যায়। তুমি তুমি এখানে কেন এসেছো? আমাদের আরো অপমান করতে? অপমান করতে আসেনি নাইলা, একটা শেষ সুযোগ দিতে এসেছি। সুযোগ? কিসের সুযোগ? আমি জানি তোমার বাবা অনেক অন্যায় করেছেন, কিন্তু আমি এটাও জানি তিনি একা নন, তার পেছনে আরও অনেকে ছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় খেলোয়াড় হলো মির্জা আহমেদ চৌধুরী। রুবেল নায়লাকে সবটা খুলে বলে, কিভাবে মির্জা সাহেব তাদের সবাইকে ব্যবহার করেছে সেই গল্প শোনায়। সে নায়লার হাতে একটা ফাইল তুলে দেয়। এই ফাইলে তোমার বাবা আর আরমানের কিছু পুরনো ডিটেলসের প্রমাণ আছে, যেগুলো মির্জা সাহেবের বিরুদ্ধে যায়। এগুলো হয়তো তোমার বাবাকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করতে পারবে না, কিন্তু তার সাজার মেয়াদ অনেক কমে দিতে পারবে। কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করছো? তুমি তো আমাদের ধ্বংস করতে চেয়েছিলে। চেয়েছিলাম, কিন্তু আমার লড়াইটাকে ছিল অন্যায়ের বিরুদ্ধে, কোনো পরিবারের বিরুদ্ধে নয়। মির্জা সাহেব আমার চেয়েও বড় শয়তান, তাকে থামানো দরকার। যদি তোমার পরিবারকে এবং নিজেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে শেষবারের মতো আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাল সন্ধ্যায় আমি যখন মির্জা সাহেবের সাথে মিটিংয়ে থাকবো, ঠিক সেই মুহূর্তে তোমাকে এই ফাইলটা নিয়ে একটা প্রেস কনফারেন্স ডাকতে হবে। তোমাকে মিডিয়ার সামনে মির্জা সাহেবের আসল মুখোশটা খুলে দিতে হবে। পারবে? নায়লা স্তব্ধ হয়ে রুবেলের দিকে তাকিয়ে থাকে। নিজের বাবার শত্রুর সাথে হাত মিলিয়ে আরেক শত্রুকে ফাঁসানো, এটা কি ঠিক হবে? সে কি রুবেলকে বিশ্বাস করতে পারে, নাকি এটাও রুবেলের কোনো নতুন চাল? রুবেলের আসল পরিকল্পনাটা কি? সে কি মির্জা সাহেব এবং নায়লার বাবা উভয়কেই একসাথে ফাঁদে ফেলতে চাইছে? পরদিন সন্ধ্যা। ঢাকার অভিজাত এলাকা বাড়িধারায় মির্জা সাহেবের ব্যক্তিগত অ্যাসেস্ট, যা মির্জা প্যালেস নামে পরিচিত, নিশ্চিদ্র নিরাপত্তা আর বিলাসবহুলতার এক অভূতপূর্ব মিশ্রণ। রুবেল যখন তার গাড়ি নিয়ে গেটের সামনে পৌঁছায়, তখন স্বয়ংক্রিয়ভাবে বিশাল লোহার গেটটি খুলে যায়। সে জানত আজকের রাতটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে চলেছে। মির্জা সাহেব তার ব্যক্তিগত স্টাডি রুমে রুবেলের জন্য অপেক্ষা করছিলেন। তার পরনে দামি সিল্কের পাঞ্জাবি, মুখে তৃপ্তির হাসি। তিনি নিশ্চিত ছিলেন রুবেল তার পাতা ফাতে পুরোপুরি পা দিয়েছে। এসো রুবেল, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো। আজ আমাদের দুজনের জন্যই এক ঐতিহাসিক রাত হতে চলেছে। ঐতিহাসিক তো বটেই, কিছু ইতিহাস তৈরি হয় আর কিছু ইতিহাস শেষ হয়ে যায়। ফিলোসফিটা ছাড়ো, কাজের কথায় আসা যাক। প্রজেক্ট ফিনিক্সের সব ফাইল এনেছো? এই নিন, সব কিছু এই পেন ড্রাইভে আছে। আর্কিটেকচারাল ডিজাইন, ফিনান্সিয়াল মডেল, ক্লায়েন্ট ডেটাবেস, এভরিথিং। কিন্তু তার আগে আমাদের চুক্তিটা ফাইনাল হওয়া দরকার। চুক্তি তো ফাইনালি। তুমি আমাকে এই পেন ড্রাইভটা দেবে, আর কাল সকালে মির্জা গ্রুপের 25% শেয়ার তোমার নামে ট্রান্সফার হয়ে যাবে। আর সিরাজ চৌধুরীর বাকি থাকা সবটুকু শেষ করে দেওয়ার দায়িত্ব আমার। আমার একটা ছোট প্রশ্ন ছিল মির্জা সাহেব। বলো। সিরাজ চৌধুরীর সাথে আপনার শত্রুতা তো অনেক পুরনো, তাকে শেষ করার জন্য আপনি এতদিন অপেক্ষা করলেন কেন? আর আমাকেই বা আপনার গুটি হিসেবে ব্যবহার করার কি দরকার ছিল?
কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় রুবেল। সিরাজ একটা দুর্ধ সাপ, তাকে মারার জন্য এমন একজন শিকারী দরকার ছিল, যার চোখে মুখে থাকবে প্রতিশোধের আগুন আর মাথায় থাকবে শীতল বুদ্ধি। তোমার মধ্যে আমি সেই দুটো জিনিসই দেখেছিলাম। তুমি ছিলে আমার পারফেক্ট অস্ত্র। অস্ত্রের কাজ শেষ হয়ে গেলে তাকে তো ফেলে দেওয়া হয়। সব অস্ত্রকে নয়, কিছু অস্ত্রকে ট্রফি হিসেবে সাজিয়েও রাখা হয়। তুমি হবে আমার সেই ট্রফি। এখন আর কথা না বাড়িয়ে পেন ড্রাইভটা দাও। রুবেল পেন ড্রাইভটা হাতে তুলে নেয়, সেই ইতস্তত করতে থাকে। মির্জা সাহেব অধৈর্য হয়ে ওঠেন। কি হলো, এখনো ভাবছো ক্ষমতার শীর্ষে ওঠা লোভ কি তোমার নেই, নাকি ওই আনিকা নামের মেয়েটার ভালোবাসার চালে আটকে গেছো? ঠিক সেই মুহূর্তে মির্জা সাহেবের ব্যক্তিগত সহকারীর ফোন আসে। মির্জা সাহেব বিরক্ত হয়ে ফোনটা ধরেন। কি হয়েছে বলিনি, আমাকে এখন ডিস্টার্ব করবে না। স্যার, সর্বনাশ হয়ে গেছে। প্রায় সবকটা নিউজ চ্যানেলে একটা লাইভ প্রেস কনফারেন্স দেখাচ্ছে। তো প্রেস কনফারেন্স তো রোজই হয়, এতে সর্বনাশের কি হলো? স্যার, প্রেস কনফারেন্সটা নাইলা চৌধুরী করছেন। নামটা শোনার সাথে সাথে মির্জা সাহেবের মুখের হাসিটা মলিন হয়ে যায়। তিনি দ্রুত তার সামনের বিশাল টিভি স্ক্রিনটা অন করেন। স্ক্রিনে তখন ভেসে উঠেছে নাইলার বিধ্বস্ত কিন্তু দৃঢ় মুখ। তার চারপাশে অগণিত সাংবাদিক। নাইলা টিভির পর্দায় বলে, আমি আজ এখানে এসেছি কিছু সত্যি কথা বলার জন্য। আমার বাবা সিরাজ চৌধুরী অনেক অন্যায় করেছেন। আইন তাকে তার শাস্তি দেবে, কিন্তু তিনি একা নন। তার পেছনেই যে অদৃশ্য শক্তিটা কাজ করছিল, আজ আমি তার মুখোশ খুলে দিতে চাই। সেই ব্যক্তি আর কেউ নন, দেশের সবচেয়ে সম্মানীয় শিল্পপতি জনাব মির্জা আহমেদ চৌধুরী। মির্জা সাহেব চেয়ার থেকে প্রায় লাফিয়েই ওঠেন। তার চোখ বিস্ময় আর ক্রোধে বিস্ফোরিত। এই ফাইলে মির্জা সাহেব আর আমার বাবার মধ্যে হওয়া বহু বেআইনি লেনদেনের প্রমাণ আছে। মির্জা সাহেবই আমার বাবাকে ব্যবহার করে মানি লন্ডারিং করেছেন, শেয়ার মার্কেটে প্রভাবিত করেছেন। তিনি আমার বাবাকে ধ্বংস করার জন্য পরিকল্পনাভাবে আরেকজন তরুণ শিল্পপতি রুবেল আহমেদকে ব্যবহার করেছেন। নাইলা এক এক করে সব প্রমাণ মিডিয়ার সামনে তুলে ধরেছিল। পুরো দেশ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে। রুবেল শান্তভাবে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। এটা এটা তুমি করেছো? তুমি নাইলাকে দিয়ে এসব বলাচ্ছ? তোমার এত বড় সাহস? সাহস তো আপনি দেখেছেন মির্জা সাহেব। আপনি ভেবেছিলেন আপনি একমাত্র খেলোয়াড়, কিন্তু আপনি ভুলে গিয়েছেন দাবার বোর্ডে একটা সাধারণ গুটিও মাঝে মাঝে রাজাকে চেকমেট দিয়ে দিতে পারে। তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? তুমি জানো আমি কে? আমি 1 ঘন্টায় তোমার মতো হাজারটা রুবেলকে কিনে নিতে পারি। পারতেন, কিন্তু এখন আর পারবেন না। আপনার কেনাবেচার দিন শেষ। বাইরে পুলিশ গাড়ি চলে এসেছে মির্জা সাহেব, আপনার খেলা শেষ। খেলা শেষ? না, খেলা তো এখনো শেষ হয়নি। তুমি আমার সবচেয়ে বড় চালটা তো এখনো দেখোনি। তুমি ভেবেছো তুমি আনিকাকে ভালোবাসো, তুমি ভেবেছো ও তোমার শক্তি। আরে বোকা ছেলে। মির্জা সাহেব তার ড্রয়ার থেকে একটা ছবি বের করে রুবেলের দিকে ছুঁড়ে মারেন। ছবিটাতে একজন অল্প বয়সী মির্জা সাহেবের সাথে একটা ছোট বাচ্চা মেয়ের ছবি। সেই মেয়েটা আর কেউ নয়, আনিকা। আনিকা আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। আমি ওকে তোমার জীবনে পাঠিয়েছিলাম তোমার কোম্পানির সব গোপন তথ্য বের করে আনার জন্য। ও ছিল আমার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এখন যদি তুমি আমাকে পুলিশের হাতে তুলে দাও, তাহলে আমি ওকে এমনভাবে শেষ করে দেবো যে তুমি কল্পনাও করতে পারবে না। ও তোমাকে ভালোবাসে, তাই না? আমি ওর মনটাকে এমনভাবে পিষিয়ে দেবো যে ও সারা জীবন তোমাকে ঘৃণা করবে। বলো, এবার কি করবে তুমি? নিজের ভালোবাসাকে বাঁচাবে, নাকি তোমার এই ঠুনকো সততাকে? রুবেল ছবির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। আনিকা মির্জা সাহেবের মেয়ে। এই সত্যিটা তার কাছে ছিল এক অপ্রত্যাশিত বজ্রপাতের মতো। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে কি তাহলে আনিকার ভালোবাসার কাছে প্রতারিত হয়েছে? মির্জা সাহেবের মুখে তখন এক শয়তানি বিজয়ের হাসি। তিনি জানতেন তিনি রুবেলের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে পেরেছেন, কিন্তু তার সেই হাসিটা মুহূর্তেই মিলিয়ে যায় রুবেলের পরবর্তী কথায়। রুবেল ছবিটা থেকে চোখ তুলে এক অদ্ভুত শান্ত দৃষ্টিতে মির্জা সাহেবের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম। কি কি বললে? আমি জানতাম এনিকা আপনার মেয়ে। যেদিন সে আমার কোম্পানিতে পার্টনারশিপের অফার নিয়ে এসেছিল, তার ঠিক পরের দিনই আমি তার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছিলাম।
আমি প্রথম থেকে জানতাম আপনি তাকে আমার পেছনে লাগিয়েছেন, যেটা এনিকা নিজেও জানে না। এইবার হতবাক হওয়ার পালা মির্জা সাহেবের। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কিন্তু কিন্তু কিভাবে? আর জেনেও তুমি ওকে তোমার এত কাছে আসতে দিলে, ওকে ভালোবাসলে? কারণ আপনার মতো শয়তানকে হারানোর জন্য তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের সাথে বন্ধিত করতে হয়। আমি এনিকাকে ব্যবহার করার পরিকল্পনা করেছিলাম সত্যি, কিন্তু আমি এটা জানতাম না যে অভিনয় করতে করতে আমি সত্যি ওকে ভালোবেসে ফেলবো। ওর সততা, ওর বিশ্বাস আমাকে বদলে দিয়েছে। ও আপনার মেয়ে হতে পারে, কিন্তু ওর আত্মাটা আপনার মতো কলুষিত নয়। ঠিক তখনই রুবেলের পকেট থেকে একটা পুরনো জরাজীর্ণ ডায়েরি বেরিয়ে আসে। সে ডায়েরিতে খুলে মির্জা সাহেবের সামনে ধরে। এই ডায়েরিটা চিনতে পারছেন? এটা আমার বাবার ডায়েরি। আজ থেকে 25 বছর আগে চট্টগ্রামের একজন সহজ ছোট ব্যবসায়ী ছিলেন তিনি, নাম রফিক আহমেদ। আপনার আর সিরাজ চৌধুরী ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বাবা তার সবকিছু হারিয়েছিলেন। আপনারা দুজন মিলে তাকে পথে বসিয়ে দিয়েছিলেন। সে অপমান, সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। রুবেলের চোখ দিয়ে তখন আগুন ঝরছে। আমি কোনো খেলা খেলিনি মির্জা সাহেব। আমি শুধু আমার বাবার প্রতি করা অন্যায়ের ন্যায় চেয়েছি। আমার বিলিয়নিয়র হওয়া, নাইলার জীবনে ফিরে যাওয়া, সিরাজ চৌধুরীকে ধ্বংস করা আর আপনার পাতা ফাঁদে পা দেওয়া, অভিনয় করা, এই সব কিছু ছিল আমার 25 বছরের জমানো একটা মাস্টার প্ল্যানের অংশ। আমি জানতাম সাপকে গর্ত থেকে বের করতে হলে সাপের চেয়েও বেশি দ্রুত হতে হয়। ততক্ষণে পুলিশ ফোর্স ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। মির্জা সাহেবের সমস্ত দম্ভ, সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি একজন পরাজিত বিধ্বস্ত বৃদ্ধের মতো ফ্লোরে বসে পড়েন। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রুবেল শুধু তাকিয়ে থাকে। তার 25 বছরের একটা লড়াই আজ শেষ হলো। মির্জা সাহেবের গ্রেপ্তার হওয়ার পর রুবেল যখন তার অফিসে ফেরে, তখন অ্যানিকা সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। টিভিতে সে সব কিছু দেখেছে, রুবেলের মাস্টার প্ল্যান, তার বাবার আসল পরিচয়, সব কিছু। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। অ্যানিকা, চুপ, একটা কথাও বলবে না। সব কিছু মিথ্যা ছিল। আমাদের প্রথম দেখা, আমাদের একসাথে কাজ করা, আমাদের স্বপ্ন, তোমার ভালোবাসা, সব কিছু কি তোমার ওই মাস্টার প্ল্যানের অংশ ছিল? আমি কি তোমার কাছে শুধু একটা গুটি ছিলাম রুবেল? না অ্যানিকা না, বিশ্বাস করো, আমি তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু আমি হেরে গেছি। তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমি কখন যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তুমি আমার পরিকল্পনার অংশ ছিলে, কিন্তু এখন তুমিই আমার পুরো পৃথিবী। আমি কিভাবে বিশ্বাস করব যে মানুষটা এত বড় একটা সত্যি আমার কাছে লুকাতে পারে? তাকে আমি সারা জীবনের জন্য বিশ্বাস করব কিভাবে? আমার বাবা একজন অপরাধী, আর আমি যার জন্য আমার বাবাকে ভুলতে বসেছিলাম সে একজন প্রতারক। আমার জীবনে তাহলে আর রইলটা কি? তোমার জীবনে আমি আছি অ্যানিকা, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি জানি আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সময় চেয়ে রুবেল, আমার ভাবতে সময় লাগবে। এই মুহূর্তে আমি আর কিছুতেই ভাবতে পারছি না। অ্যানিকা আর দাঁড়ায় না, সে বেরিয়ে যায়। রুবেল তাকে আটকানোর চেষ্টা করে না। সে জানে অ্যানিকাকে তার নিজের মতো করে সবটা বুঝে ওঠার সময় দেওয়া উচিত। রুবেল তার জীবনের সবচেয়ে বড় খেলাই জিতেছে, কিন্তু ভালোবাসার কাছে সে যেন হেরে যাচ্ছে। 6 মাস পর, এই 6 মাসে অনেক কিছুই বদলে গেছে। সিরাজ চৌধুরী এবং মির্জা সাহেব দুজনেই তাদের কৃতকর্মের জন্য দীর্ঘমেয়াদী সাজা পেয়েছেন। আরমান চৌধুরী সবকিছু হারিয়ে এখন একটা ছোট চাকরি করছে, আর নাইলা, সে তার ভুল বুঝতে পেরেছে। সে এখন একটা এনজিওতে কাজ করে, সাধারণ মানুষের সেবা করে। সে রুবেলের কাছে ক্ষমা চেয়ে একটা চিঠি লিখেছিল। রুবেল তাকে মন থেকেই ক্ষমা করে দিয়েছে। আর এই গ্রুপ এখন দেশের শীর্ষ কোম্পানি, কিন্তু রুবেলের জীবনে কোনো আনন্দ নেই। অ্যানিকা এই 6 মাসে তার সাথে কোনো যোগাযোগ করেনি। সে দেশের বাইরে চলে গিয়েছিল নিজেকে সময় দেওয়ার জন্য। রুবেল প্রতিটা দিন তার ফেরার অপেক্ষায় কাটিয়েছে। এমনই এক বিকেলে রুবেল তার অফিসের জানালায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার পেছনে এসে কেউ দাঁড়ায়। সেই চেনা পারফিউমের গন্ধ, সেই চেনা উপস্থিতি। রুবেল না ঘুরেই বুঝতে পারে কে এসেছে। শহরের ভবিষ্যৎ দেখা শেষ হলে একবার পেছনে ফিরে তাকাতে পারেন মিস্টার চেয়ারম্যান। রুবেল ঘুরে দাঁড়ায়। তার সামনে আনিকা দাঁড়িয়ে আছে, তার মুখে এক স্নিগ্ধ হাসি। আনিকা, তুমি ফিরে এসেছো? ফিরে তো আসতেই হতো। আমার জীবনের সবচেয়ে বড় প্রজেক্টটা তো এখানে অসমাপ্ত রয়ে গেছে। কোন প্রজেক্ট? প্রজেক্ট আমরা।
এই 6 মাসে আমি অনেক ভেবেছি রুবেল। আমি বুঝতে পেরেছি যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না। তুমি তোমার বাবার জন্য লড়েছ। আর আমি একজন প্রতারকের মেয়ে নই, আমি একজন যোদ্ধার হবু স্ত্রী। তুমি কি এখনও আমাকে সেই অধিকারটা দেবে? রুবেলের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। সে অ্যানিকাকে দুহাতে জড়িয়ে ধরে। তাদের সব দূরত্ব, সব অভিমান যেন এক মুহূর্তে শেষ হয়ে যায়। 1 মাস পর বিয়ের রাত ঢাকার সবচেয়ে সুন্দর কনভেনশন সেন্টারে তাদের বিয়েটা সম্পন্ন হয়। কোনো জাঁকজমক ছিল না, ছিল শুধু কাছের কিছু মানুষের ভালোবাসা আর আশীর্বাদ। বিয়ের পর তারা তাদের নতুন সাজানো বাড়িতে এসে পৌঁছায়। পুরো বাড়িটা সাজানো হয়েছে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে। অ্যানিকা লাল বেনারসি শাড়িতে তাদের বেডরুমে বসেছিল। রুবেল ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তার পরনে সদা পাঞ্জাবি। সে অ্যানিকার পাশে এসে বসে। দুজনের চোখেই ছিল একরাশ ভালোবাসা আর শান্তি। অবশেষে সব ঝড় থেমে গেল। এখনও একটা ঝড় বাকি আছে। তাই? কিসের ঝড়? ভালোবাসার ঝড়। রুবেল আর কোনো কথা বলে না। সে আলতো করে অ্যানিকার ঘুমটা সরায়। অ্যানিকার মুখে চাঁদের আলো এসে পড়েছে। রুবেল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে ধীরে ধীরে অ্যানিকার দিকে ঝুঁকে পড়ে। রুবেল অ্যানিকার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, আমি তোমাকে ভালোবাসি অ্যানিকা। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচবো। আমিও তোমাকে ভালোবাসি রুবেল। আজ থেকে আমাদের জীবনে আর কোনো অতীত নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। রুবেল অ্যানিকার মুখটা তুলে ধরে। তাদের ঠোঁট দুটো মিলিত হয় এক গভীর আবেগী চুম্বনে। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল, সমস্ত ষড়যন্ত্রকে পেছনে ফেলে তারা দুজন হারিয়ে যায় তাদের নিজেদের তৈরি করা এক ভালোবাসার পৃথিবীতে। ঘরের আবছা আলোয়, ফুলের মিষ্টি গন্ধে দুটি ভালোবাসারত আত্মা এক হয়ে যায়। তাদের এই মিলন ছিল সব কষ্টের, সব অপেক্ষার এক মধুর পরিসমাপ্তি। যে গল্পটা শুরু হয়েছিল অবহেলার প্রতিশোধ দিয়ে, তার শেষ হয় বিশ্বাস, ক্ষমার নিঃশর্ত ভালোবাসায়। ভাগ্যের পরিহাস অবশেষে তাদের এক করে দেয় চিরদিনের জন্য।